নমস্কার। গল্প অনুকল্প চ্যানেলে আমি অঞ্জলি আবার এসে গেছি একখানি ক্লাসিক উপন্যাস নিয়ে। সম্রাট ও সুন্দরী, রচয়িতা শঙ্কর, যার আসল নাম মণিশঙ্কর মুখার্জি, যিনি এবছর 18 মার্চ সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন তার একা একা একাশি বইখানির জন্য। আজকের উপন্যাস সম্রাট ও সুন্দরী বইখানি প্রকাশক বিশ্ববাণী প্রকাশনীর ব্রজকিশোর মণ্ডল এবং প্রথম প্রকাশ জানুয়ারি 1961। বইখানি লেখক লিখেছেন সেকালের কোহিনূর থিয়েটারের মঞ্চকে ঘিরে সুন্দর, সহজ, সরল, ঝরঝরে এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষায় খুবই সুন্দর করে কলকাতার কোহিনূর থিয়েটার মঞ্চের এক বিশেষ সময়কে লেখক তুলে ধরেছেন এই উপন্যাসখানির মাধ্যমে। আমার এক শ্রোতাবন্ধু দীপঙ্কর নাথ বেশ কিছুদিন আগেই আমাকে এই বইখানি পড়ে শোনাতে বলেছিলেন। দীপঙ্করবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি না বললে এত বড় উপন্যাসখানা আমি পড়ে শোনাবার মতো দুঃসাহস করতাম না। যাই হোক, একটু পাশে থাকবেন শেষ পর্যন্ত। শুরু করছি সম্রাট ও সুন্দরী উপন্যাসখানির প্রথম পর্ব। অর্বাচীন সমকালের উদ্ধত ভ্রুকুটি উপেক্ষা করে নগর কলকাতার উত্তরাঞ্চলে যেসব বিগত যৌবনা রঙ্গশালা বর্ষীয়সী নটি বিনোদিনীর মতো বিষণ্ণ বদনে রাজপথের উদাসীন জনস্রোতের দিকে আপন মনে তাকিয়ে আছে, তারই কোথাও এই কাহিনীর শুরু। শুরুর আগে প্রণাম জানাই নাট্যমঞ্চের জাগ্রত দেবতা শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেবকে। মানসিক পদধূলি গ্রহণ করি বঙ্গ রঙ্গমঞ্চের পরম পুরুষ মহাকবি গিরিশচন্দ্র ঘোষের। এভাবেই প্রতিদিন অপরাহ্নে দৈনন্দিন জীবন শুরু করেন আমাদের এই কাহিনীর অন্যতম চরিত্র শ্রী বীরেশ্বর রক্ষিত। প্রাতঃস্মরণীয় দুজন পুরুষের পাদপদ্মে দুটি সুগন্ধি ধূপ জ্বালিয়ে দেওয়ার পরে 52 বছরের বীরেশ্বর রক্ষিত কোহিনূর থিয়েটারের দোতলায় নিজের অফিস ঘরের দরজা জানালা বন্ধ করে যে কাণ্ডটি করেন, তা এই থিয়েটারের অফিস ম্যানেজার নরহরি এবং বেয়ারা অর্জুন ছাড়া আজ পর্যন্ত কেউ নিজের চোখে দেখেনি। আড়াল থেকে দৃশ্যটা আবার দেখবার লোভে অর্জুন বেয়ারা আজও তৈরি হয়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত সাহেবের দেখা নেই। খোদ বীরেশ্বরকেই এবার আপনাদের সামনে উপস্থাপিত করছি। তিনি এখন একটা সবুজ রঙের অ্যাম্বাসেডর গাড়ির মধ্যে বসে আছেন। বীরেশ্বর রক্ষিত, নাদুস নুদুস চেহারা, গায়ের রং উজ্জ্বল গৌর, কাকাতুয়ার মতো তীক্ষ্ণ খাড়া নাক, কিন্তু গোল গোল চোখ দুটো দেহের সাইজের তুলনায় একটু ছোট। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। ঠোঁট জোড়াও নজরে পড়বার মতো, তবে নিচের ঠোঁটটা অনেক বেশি পুরু। ওজন 82 কেজি। গত 15 বছর ধরে নিয়মিতভাবে বছরে 1 কেজি করে ওজন বাড়ছে বীরেশ্বরের। কিন্তু তা বলে কোনো রকম বেয়ারা রোগের অধিকারী নন বীরেশ্বর। শরীরের রক্ত ও রক্তচাপ তিনি নিয়মিত পরীক্ষা করিয়ে যাচ্ছেন। বীরেশ্বরের মোটর গাড়ি মন্থর গতিতে রংমহল, বিশ্বরূপা থিয়েটার পেরিয়ে একটা পুরনো ট্রামের পিছন পিছন কর্নওয়ালি স্ট্রিট ধরে শহরের উত্তর দিকে এগিয়ে চলেছে। গাড়ির ভিতর অনেকক্ষণ শালগ্রাম শিলার মতো হাত পা গুটিয়ে বসে থাকার পর বীরেশ্বর এবার নড়ে চড়ে উঠলেন। পিছনের সিটে দেহ এলিয়ে দিয়ে সামনের সিটে মাইনে করা ড্রাইভারের প্রায় ঘাড়ের কাছে বীরেশ্বর ভারী দুখানা পা তুলে দিলেন। একবার এক বদলি ড্রাইভার, পুরনো ড্রাইভার দুঃখহরণ সেবার ছুটিতে পাটনা গিয়েছিল, নিজের কাঁধের কাছে মনিবের এই চরণ পদ্ম দেখে খাপ্পা হয়ে উঠেছিল এবং বীরেশ্বরকে পা নামিয়ে নিতে বলেছিল। ছোঁড়াটা নাকি অনেক দিন এই শহরে ড্রাইভারি করছে, কিন্তু কখনো কোনো মালিককে এইভাবে পা তুলে দিতে দেখেনি। বীরেশ্বর রক্ষিত বিস্ময়ে লোকটার মুখের দিকে তাকিয়েছিলেন। দাঁতে দাঁত চেপে বীরেশ্বর বলেছিলেন, আমার গ্যাটের পয়সায় কেনা মোটর গাড়িতে আমার ঠ্যাং কোথায় রাখবো তাও আমাকে চাকর বাকরের কাছে শিখতে হবে?
সেদিন অফিস পৌঁছেই বদলি ড্রাইভারকে বিদায় করেছিলেন বীরেশ্বর রক্ষিত এবং সেই সঙ্গে নরহরিকে বলেছিলেন, বাপধনের একটু চিকিৎসার ব্যবস্থা করো। বিনয়ে বিগলিত নরহরি হুকুম তামিল করবার জন্য সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। দুদিন পুলিশ হাজতে রাত্রির কাটিয়ে ড্রাইভার পরশুরাম পাত্রের 20 দাঁত ভেঙে গিয়েছিল এবং টেম্পোরারি মনিবের যে পায়ের উপর এত অশ্রদ্ধা তাই জড়িয়ে ধরে ভেউ ভেউ করে কেঁদেছিল। বীরেশ্বরের কাছে মিনতি জানিয়েছিল, আমাকে কেসের হাত থেকে বাঁচান, আমাকে কেসের হাত থেকে বাঁচান। বীরেশ্বর গম্ভীরভাবে ঠোঁট উল্টেছিলেন এবং এই অবস্থায় তার কি কর্তব্য তা জানবার জন্য অফিস ম্যানেজার নরহরি ব্যানার্জির মুখের দিকে তাকিয়েছিলেন। নরহরি তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, ক্যাঁত ক্যাঁত করে লাথি মারুন স্যার, না হলে ডিসিপ্লিন রাখতে পারবেন না। যে পায়ে লাথি খেয়ে টেম্পোরারি ড্রাইভার পরশুরাম পাত্র বিদায় নিয়েছিল সেই ডান পাটাই এখন বীরেশ্বর সামান্য নাড়াচ্ছেন। গাড়ি স্টার থিয়েটারের সামনে হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়েছে। পিছনের কাঁচ দিয়ে বীরেশ্বর একবার শত সহস্র রজনীর অভিনয়ে ক্লান্ত থিয়েটার পাড়াটা দেখলেন। স্টারের দিকে তিনি তাকিয়ে ভাবলেন, বড় রাস্তার উপরে অথবা খুব কাছ থেকে এ পাড়ার থিয়েটারগুলো কেমন সহজে দর্শক টানছে। তার কোহিনূর থিয়েটারে এই সুবিধেটা নেই। সেখানে যেতে হলে পাবলিককে অনেক বেশি মেহনত করতে হয়। সামনের ট্রাম কোনো অজ্ঞাত কারণে থেমেছিল। গাড়িটা এবার বেতো ঘোড়ার মতো নড়ে উঠল। স্টার থিয়েটারকে পূর্ব দিকে রেখে বীরেশ্বরের গাড়ি আবার মন্থর গতিতে উত্তর দিকে এগিয়ে চলল। লোকে লোকারণ্য বিধান সরণি। ট্রামবাস তো দূরের কথা, রিকশা ছুটবার মতো জায়গা নেই। বীরেশ্বর আগে এই ভিড় দেখলে বিরক্ত হতেন, ভাবতেন সন্তানের জন্ম দেওয়া ছাড়া এদেশের মানুষগুলোর বোধহয় আর কোনো কাজ নেই। কিন্তু এই কোহিনূর থিয়েটারের সঙ্গে জড়িত হবার পর থেকে বীরেশ্বর মত পরিবর্তন করেছেন। বীরেশ্বর এখন প্রার্থনা করেন প্রতিটি সংসারে নতুন নতুন মানুষে ভরে যাক, বাড়িতে তাদের যেন নড়বার চড়বার জায়গা না থাকে। তবেই তো ঘরকুনো মানুষগুলো বারমুখ হবে এবং কয়েক ঘন্টার আনন্দের জন্য তারা কোহিনূর থিয়েটারে সমস্ত সিট ভরিয়ে ফেলবে। বীরেশ্বর সম্প্রতি এক বিচিত্র অভ্যাস আয়ত্ত করেছেন। মানুষের ভিড় দেখলে তিনি দ্রুত গুনতে আরম্ভ করেন। 1000 মানুষ গোনা শেষ হলে তার মনে পড়ে যায় কোহিনূর থিয়েটারে এর থেকে বেশি বসবার ব্যবস্থা নেই। বীরেশ্বরের গাড়ি হাতিবাগানে মোড়ের কাছে আবার থমকে দাঁড়ালো। আহ, আবার কি হলো? বিরক্তভাবে বীরেশ্বর প্রশ্ন করলেন। ছেলেদের মিছিল আসছে। দুঃখহরণ ড্রাইভার ডান দিকের জানলা দিয়ে বাইরে উঁকি মেরে মালিককে খবর দিল। বীরেশ্বর আপন মনে উপর নিচের চোয়ালের দাঁতগুলো চেপে ধরলেন। এই যুগের ছোঁড়াগুলোকে তিনি অন্তর থেকে ঘেন্না করেন। এক এক সময় তার মনে হয় এদের অনেকে গত জন্মে জন্তু জানোয়ার ছিল। পরের ব্যাপারে কাঠি দেওয়া ছাড়া এদের আর কোনো কম্য নেই। এই ছোঁড়াগুলো যে কী হতবাগা তা বীরেশ্বর হাড়ে হাড়ে বুঝেছিলেন সেবার বেলেঘাটায়। বেলেঘাটার ব্যাপার কিছু আজকের নয়। আদিগঙ্গার নালা দিয়ে অনেক ময়লা জল তারপর বয়ে গিয়েছে, কিন্তু বীরেশ্বর এখনো ভুলতে পারেননি। এখন কি গাড়ি চলবে না? ড্রাইভার দুঃখহরণ খেলার মাঠে পুলিশের ঘোড়ার মতো ছটফট করছে। জ্যামে পড়লে তার মেজাজ ঠিক থাকে না। গাড়ির স্টার্ট বন্ধ করে দুঃখহরণ তিরিং করে ডান দিকের দরজা খুলে রাস্তায় নেমে পড়ল। একটু সামনে এগিয়ে গিয়ে অবস্থা দেখে এসে বলল, গভর্নমেন্টের উচিত দুনিয়ার যেখানে যত ছোঁড়া আছে তাদের সবাইকে জেলে পুরে ফেলা। তাহলে এই শহরে ড্রাইভাররা গাড়ি চালিয়ে একটু সুখ পাবে। মতলবটা মন্দ দেয়নি দুঃখহরণ। বীরেশ্বর মনে মনে খুশি হলেন। লোকাল বয়েজগুলো সব পাড়াতেই সমান। নিজে নাক কেটে পরে যাত্রাভঙ্গ করতে এদের জুড়ি হোল ওয়ার্ল্ডে নেই। হাজারে হাজারে লাখে লাখে এদের গারদে পুরে রাখো না বাবা। তারপর একটু বয়স বাড়লেই তেজ কমবে, গ্যাস ফুরিয়ে আসবে, তখন ছেড়ে ছুড়ে দিও। আপিসে, দোকানে, কারখানায় তখন এরা মন দিয়ে কাজকর্ম করবে। অবসর সময়ে বউকে নিয়ে চলে আসবে এই পাড়ায়।
কোহিনূর থিয়েটারে একখানা সিটও খালি পড়ে থাকবে না। নরহরির হুকুমে দারোয়ান তখন হাউসফুল বোর্ড টাঙিয়ে দেবে। বীরেশ্বর এই মুহূর্তে মানুষ চোখে কোহিনূর থিয়েটারে রংচটা নড়বড়ে 1.5 ফুট বা 1 ফুট বোর্ডখানা দেখতে পাচ্ছেন। হঠাৎ মনে পড়ল অনেক দিন আগে মধুমালতী তাকে বলেছিল, এখন আর ইংরেজি কথা কেন, হাউসফুলের জায়গায় বড় বড় করে লিখে দিন প্রেক্ষাগৃহ পূর্ণ। স্কুল কলেজে কোনোদিন না গেলেও মধুমালতীর পেটে বেশ বিদ্যে আছে। নাটক, নভেল, কবিতা অনেক পড়েছে মধুমালতী। সেসব থেকে যা জ্ঞান মেয়েটা আহরণ করেছে তা MA ক্লাসের অনেক মাস্টারও জানে না। মধুমালতীর কোনো কথায় তখন তো বীরেশ্বর না বলতে পারতেন না। তবু হাউসফুল সাইনটা শেষ পর্যন্ত পাল্টানো হলো না। বীরেশ্বরের মনে পড়ছে বোর্ডখানা রং করবার হুকুম তিনি নরহরিকে দিয়েছিলেন। নগেন মিস্ত্রি 2 নম্বর শিরিষ কাগজ এনে বোর্ডখানা ঘষতেও আরম্ভ করেছিল। সেই সময় অধর চাটুর্যে হাঁপাতে হাঁপাতে ছুটে এলো বীরেশ্বরের ঘরে। হাতে সেই বোর্ডখানা এমনভাবে ধরেছে অধর যেন প্যারিসের মিউজিয়াম থেকে মোনালিসার অরিজিনাল ছবিখানা সে দাম দিয়ে কিনে বাড়ি ফিরছে। তুমি করছো কি? বীরেশ্বর জিজ্ঞেস করেছিলেন অধর চাটুর্যকে। বীরেশ্বরের সেই মুহূর্তে মনে পড়ছিল নিজের বউ এবং একমাত্র পুত্র সন্তানের কথা। অনেক দিন আগে ফিয়ারস্টেনের বাড়িতে নবজাত খোকনকে ঠিক ওইভাবে কোলের কাছে আঁকড়ে ধরে শ্যামা ঘোরাঘুরি করত। অধর চাটুর্য হাঁপাতে হাঁপাতে বলেছিল, আর একটু দেরি হলে সর্বনাশ হতো। এই হাউসফুল কার হাতের লেখা জানেন? কার হতে পারে? বীরেশ্বর এইসব ব্যাপারে কখনো মাথা ঘামাননি। নাটকীয় কায়দায় অধর বলেছিল, স্বয়ং গিরিশবাবুর। ওর কাছ থেকে চেয়ে নিয়ে অমর দত্ত এই সাইনবোর্ড ঝুলোতেন ক্লাসিক থিয়েটারে। সেখান থেকে গোপনে স্মাগল হয়ে বোর্ডখানা এসেছিল আমাদের এই থিয়েটারে। বীরেশ্বর এইসব সেকেলে সেন্টিমেন্টের ধার ধারতেন না, কিন্তু কোথা থেকে খবর পেয়ে গ্রিন রুম থেকে বেরিয়ে মধুমালতীও তখন বীরেশ্বরের কামরায় এসে হাজির হয়েছে। অধর চাটুর্য বলল, একেবারে ঘোড়ার মুখ থেকে শোনা, আমার বাবা অধর চাটুর্য তখন পুরনো এমারেল থিয়েটারে প্রম্পটারের চাকরি করেন। এমারেল থিয়েটার মনে আছে তো? ধনপতি মতিলাল শীলের উত্তরাধিকারী গোপাললাল শীল রোখের বসে বহু টাকা খরচ করে বিডন স্ট্রিটে স্টার থিয়েটারের বাড়ি 30,000 টাকায় কিনেছিলেন। বাংলা থিয়েটারে সেই প্রথম ডায়নামো বসিয়ে ঝলমলে ইলেকট্রিক আলো সাজানো হয়েছে। তাই বুঝি? জিজ্ঞেস করল মধুমালতী। অধর চাটুর্য নাটকীয়ভাবে বলল, বাবু গোপাললাল শীল 20,000 টাকা বোনাসে এবং মাসিক 350 টাকা মাইনেতে গিরিশবাবুকে ভাঙিয়ে এনেছেন স্টার থিয়েটার থেকে। এমআরএলের জন্য জমজমাট নতুন নাটক লিখে ফেললেন গিরিশবাবু। নাম পূর্ণচন্দ্র। সে নাটক মৃত্যুর দিন পর্যন্ত আমার বাবার মুখস্থ ছিল। একবারে ঢোক গেল অধর চাটুর্যে। অল্পেতেই নাটকীয়তা এনে হাজির করে অধর। ব্যাপারটা বীরেশ্বরের স্বভাবে নেই। অধর বলল, পূর্ণচন্দ্রের প্রথম অভিনয় রজনী। তারিখটা বলে দেবো? আমার মুখস্থ আছে। তারিখটা বলতে হবে না, ব্যাপারটা কি হলো সেটাই বলো। অধরকে মৃদু বকুনি লাগিয়েছিলেন বীরেশ্বর। অধর শুরু করলো, অভিনয়ের অনেক আগেই তো সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। চারিদিক লোকে লোকারণ্য। গিরিশবাবু থিয়েটারের ম্যানেজার। খোঁজ খোঁজ, কোথাও হাউসফুল বোর্ড নেই। এর জন্যে কেউ তৈরি ছিল না। তখন গিরিশবাবু নিজের ঘরের মধ্যে গিয়ে ওটা লিখে ফেললেন। কি পয়মন্ত বোর্ড আপনাকে বলবো। ওই পূর্ণচন্দ্র থেকেই খরচ খরচা বাদ দিয়ে বাবু গোপাললাল শীল হাজার হাজার টাকা কামালেন। নিজের ধুতির খুর দিয়ে অধর চাটুর্যে হাউসফুল বোর্ডখানা খুব যত্ন করে মুছতে মুছতে বলেছিল, এমআরএল থিয়েটার থেকে চলে যাবার সময় গিরিশবাবু বোর্ডখানা নিয়ে গিয়েছিলেন।
এবং যথাসময়ে এটি যার হাতে পড়বার সেই অমর দত্তের হাতে পড়ল। কালুবাবু এই বোর্ডের পয়েই তো বাংলা থিয়েটারে ভেলকি খেলিয়ে দিয়েছিলেন, সে তো জানেনি। তারপর অনেক কষ্টে এ বোর্ড এখানে এসেছে। সেদিনের ঘটনা স্মরণ করে বীরেশ্বর মনে মনে হাসলেন। গিরিশ ঘোষের বক্স অফিসের কেরামতি তার আর জানতে বাকি নেই। এতই যদি পাবলিক টানবার ক্ষমতা ছিল গিরিশবাবুর, তাহলে বেশিরভাগ নাটক আঁতুর ঘর থেকে বেরোনো মাত্রই অক্কা পেত কেন? বীরেশ্বর রক্ষিতের মতো শত অভিনয় রজনী, দ্বিশত রজনী, অর্ধসহস্র রজনী রেকর্ডকে গিরিশ ঘোষ, দানিবাবু, অমরেন্দ্র দত্ত কেউ করতে পেরেছেন? কিন্তু সেদিন অধরের মুখে গিরিশের নাম শুনেই মধুমালতীর চোখে জল এসে পড়ল। নিজের শাড়ির আঁচল দিয়ে সে আর একবার সাইনবোর্ডটা মুছেছিল। আদরের ভরং দেখে একটু হিংসে হয়েছিল বীরেশ্বরের। বাইরের লোক না থাকলে বীরেশ্বর ওই সময় একটা সিন ক্রিয়েট করতেন। বলতেন, মালতী, পরের জন্মে আমি যেন ওই বোর্ড হয়ে জন্মাই। বুকের কাছ থেকে বোর্ডটা নামিয়ে দিয়ে মধুমালতী আবার গ্রিন রুমে ফিরে গিয়েছিল। অধর চাটুর্যে বলেছিল, আমরা বরং আর একটা বাংলা বোর্ড লিখিয়ে নিচ্ছি। কিন্তু তা আর শেষ পর্যন্ত করা হয়ে ওঠেনি। দুঃখহরণ ড্রাইভার হঠাৎ গাড়িতে স্টার্ট দিতে বীরেশ্বর রক্ষিত চমকে উঠলেন। সামনের গাড়িগুলো ইতিমধ্যে নড়ে উঠেছে। পুলিশ তাহলে একটু আধটু কাজ করছে, ভাবলেন বীরেশ্বর রক্ষিত। ছোঁড়াগুলোকে ওরা তাহলে কবজা করেছে। ও মা, কোথায় কবজা? কয়েক পা গিয়েই গাড়ি আবার থমকে দাঁড়িয়েছে। সামনের গাড়িতে প্রবল উত্তেজনা। মিছিলের কয়েকটা ছোকরা এসে গাড়িটা ঘিরে ধরেছে। দুঃখহরণ বলল, হঠাৎ স্টার্ট নিতে গিয়ে গাড়িখানা একটা লোককে গুঁতিয়ে দিয়েছে। কয়েকজন ছোকরা এসে কাছাকাছি কয়েকটা গাড়ির ওপর তবলার চাটি মারতে শুরু করলো। দুঃখহরণ মিনতি করে বলল, ওরকম করবেন না দাদা, আজকালকার গাড়ি ডালদা টিনের বডি, এখনই দুমড়ে যাবে, ওরকম করবেন না। ছোকরাদের একজন শুনিয়ে দিল, রাস্তার নবাব তোমরা, বাপের পয়সা আছে বলে যাকে খুশি চাপা দিয়ে যাবে? যারা পায়ে হাঁটে তাদের বুঝে মা বাপ নেই? বীরেশ্বরের সমস্ত শরীর রাগে জ্বলছে। ইচ্ছে করছে রাস্তায় নেমে ছোঁড়াগুলোকে জুতো পেটা করেন। মনিবের মনের অবস্থা দুঃখহরণ বুঝতে পেরেছে। অবস্থা আয়ত্তে আনবার জন্যে সে কায়দা করে বলল, দাদারা, গাড়ি চাপা পড়ার কথা উঠছে কেন? ভদ্রলোককে তো শুধু একটু গুঁতিয়ে দিয়েছে। যন্তর হলেও ভগবানের জীব তো, কাহা তোকে এই জ্যামে বেচারার মেজাজে ঠিক থাকে বলুন? গুঁতনো কথাটা দুঃখহরণ বেশ জব্বর বার করেছে তো, ভাবলেন বীরেশ্বর। হাটে বাজারে ষাঁড়রা যে কর্মটি করত, এখন রাজপথে ট্যাক্সি এবং প্রাইভেট গাড়ি সেই পবিত্র দায়িত্ব নিয়েছে। ইতিমধ্যে মিছিলের মুখ একটুখানি এগিয়ে এসেছে। বীরেশ্বরের খেয়াল ছিল না, দুদিন পরেই 23শে জানুয়ারি। নেতাজি জন্মোৎসব শোভাযাত্রার ড্রেস রিহার্সাল হচ্ছে আজ। ছেলেদের ভয়ে নেতাজির মূর্তি দেখে বীরেশ্বরকে একবার নামকা ওয়াস্তে মাথা নিচু করতে হলো। কিন্তু সুভাষ বোসের কাজের মাথা মুন্ডু বীরেশ্বর আজও খুঁজে পায় না। বেশ তো বাপু আইসিএস হয়েছিলে, সুখে থাকতে ভূতে কিরলো, দেশ দেশ করে জীবনটা গুবলেট করলে। এমনকি বিদেশে বেঘরে শেষ পর্যন্ত কী যে হলো তাও ঠিকমতো জানাই গেল না। আর এখনকার ছোঁড়াগুলোও বলিহারি যায়। কতদিন হয়ে গিয়েছে এখনও নেতাজি সুভাষ এবং স্বামী বিবেকানন্দ নিয়ে নাচানাচি করছে। ছোঁড়াগুলো মিছিল দাঁড় করিয়ে দিয়েছে। গাড়ির মধ্যে বীরেশ্বরকে দেখে একজন ছোকরা এগিয়ে এসে বলল, এই যে বীরেশ্বর দা, কোহিনূর থিয়েটারে এবার যে একটা দেশাত্মবোধক নাটক নামাবেন বলেছিলেন, তার কি হলো? বীরেশ্বর একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। দেশকে উদ্ধার করবার জন্য নেতাজি দেশ ছাড়তে পারেন, কিন্তু বীরেশ্বর রক্ষিত দেশ উদ্ধারের জন্য এই কোহিনূর থিয়েটারের দায়িত্ব নেননি। কিছু লোকের খপ্পরে পড়ে কোহিনূর থিয়েটারের আগেকার মালিক হরেনবাবু তো আমিই ছিলেন। বন্দে মাতারাম। কি হলো? প্রথম উইকে টোটাল বিক্রি হয়েছিল 775 টাকা।
এসব কথা এই চ্যাংড়ারা কি বুঝবে? বুঝবে না। এদের মধ্যে কয়েকটা আবার কট্টর আদর্শবাদী, বিড়ি খায় না, সিগারেট খায় না, মদের নেশা নেই, বিশ্বাস করে বিবেকানন্দ, সুভাষ বোস, রবীন্দ্রনাথের প্রদর্শিত পথে নতুন দেশ গড়ে উঠবে। সেই সঙ্গে আবার গান্ধী মহারাজের বচনাওড়ায় ওই ছোকরা অসিত সেন শর্মা। গাড়ি থেকে মুখ বাড়িয়ে একগাল হেসে বীরেশ্বর এবার অসিতকে বললেন, অনেক দিন দেখি না ভাই। নরহরিকে বলা আছে যখন খুশি নাটক দেখতে চলে আসবেন আপনি। যুব সমাজের জন্যই তো আমার এই নাট্যজগতে আসা। না হলে আপনারা তো জানেন অন্য বিজনেসে আমি ভালোই আছি। অসিত সেন শর্মা এখনো বীরেশ্বর রক্ষিতকে পুরোপুরি বোঝেনি। এক মুখ হেসে সে বলল, এমএ পরীক্ষার জন্য কয়েকদিন ব্যস্ত আছি দাদা। আজ 23শে জানুয়ারির মহড়া তো, না বেরোলেই নয়, তাই একটু বেরিয়েছি। পরীক্ষার পরেই আপনার ওখানে যাব একদিন। দেখুন, যদি দেশকে উদ্বুদ্ধ করবার জন্য কিছু করতে পারেন। আপনারা না হলে দেশকে কেউ জাগাতে পারবে না। শুধু এই মিছিল বার করে তো কিছু হবে না বীরেশ্বরদা। দার্শনিকের মতো রহস্যময় হাসিতে মুখ ভরিয়ে ফেললেন বীরেশ্বরদা। অসিতকে শুনিয়ে দিলেন, ঠিকই তো, যুবশক্তিই তো আমাদের ভবিষ্যৎ, আপনারাই তো আমাদের ভরসা। অসিত সেন শর্মা মিছিলের সঙ্গে আরও দক্ষিণ দিকে এগিয়ে গেল। বীরেশ্বর রক্ষিতের দাঁত এবার কড়মড় করে উঠল। থিয়েটারটা বাপের সম্পত্তি পেয়েছ, তোমাদের হুকুম মতো আমাকে উঠতে হবে, বসতে হবে। হতভাগারা এখনও রাস্তা ক্লিয়ার করলো না। সাহেবের গলা শুনেই দুঃখহরণ বুঝেছে মনি বেশ চটে উঠেছেন। পাড়ার ছোঁড়াদের ওপর বীরেশ্বরের সত্যিই জাতক্রোধ আছে। মামলা করে বুদ্ধির প্যাঁচে ফেলে টাকার ফাঁদ পেতে ভয় দেখিয়ে দুনিয়ার সবাইকে আয়ত্তে আনবার মতো ক্ষমতা রাখেন বীরেশ্বর রক্ষিত, কেবল এই লোকাল বয়সগুলো ছাড়া। রবি ঠাকুর লিখেছিলেন ওরা অকারণে চঞ্চল। বেটারা চঞ্চল নয়, চম্বলের এক একটা খুদে ডাকাত। এদের যেমন রোগ তেমন মেজাজ। কোর্ট কাছারি থানা পুলিশ কিছুই ছোকরাগুলো বুঝতে চায় না। বীরেশ্বর ভাবলেন, সে বেশ কয়েক বছর আগেকার কথা। বীরেশ্বরে মনে পড়ল, বাড়ির বউয়ের একঘেয়ে মুখ রোজ দেখে দেখে ক্লান্ত ও বিরক্ত হয়ে অনেক কষ্টে তিনি কুসুম কুমারীকে সংগ্রহ করেছিলেন। সাক্ষাৎ উর্বশীর মতো দেখতে ছিল কুসুম কুমারী। যেমন হাসি, তেমন চাহনি, তেমনি বুক। কিন্তু বড্ড কষ্টে ছিল মেয়েটা। না পেত খেতে, না পেত পড়তে। বীরেশ্বরের গোডাউনের পাশে আর একটা গোলায় কাজ করত কুসুমের কাকা। বাপ মা মরা মেয়ে, গরিব কাকা নিজের সাংসারিক বোঝার উপর বাড়তি পোঁটলা। সুযোগ বুঝে বীরেশ্বর কাকাকে বুঝিয়েছিলেন, জলধর, শুধু শুধু এত কষ্ট করছো কেন? অভাবে অনটনে উঠতি বয়সের মেয়ে মানুষরা অনেক সময় নষ্ট হয়ে যায়। দাদার দায় কিভাবে উদ্ধার করবে ভেবে নিজের শরীর স্বাস্থ্য নষ্ট করো না জলধর। আমি তো রয়েছি, কুসুমের দায়িত্ব আমিই নেব। বেটা জলধর কাজে কর্মে গাধা হলেও এ ব্যাপারে দুষ্টুর ধাড়ি। কুসুমকে যে কর্তার মনে ধরেছে তা বুঝে ফেলেছিল। তাল বুঝে হাজার রকম দুঃখের গাওন আরম্ভ করল। বাড়িতে এই নেই, ওই নেই, ঘরের ছাদ দিয়ে জল পড়ছে, মেয়েটার মাত্র একখানা শাড়ি। এই সব বলে তখনকার দিনে নগদ 2500 টাকার বিনিময়ে ভাইজিকে হাতছাড়া করেছিল জলধর। জলধরের বাড়ি থেকে কুসুমকে সরিয়ে আনবার জন্যে বেলেঘাটায় একটা ছোট বাড়ি ভাড়া করেছিলেন বীরেশ্বর। প্রথম দিকে কুসুম যাতে কান্নাকাটি না করে, নতুন পরিবেশে মনটা যাতে সহজে বসে যায়, সেই জন্য প্রথম দিনেই 10খানা ঝলমলে শাড়ি কিনেছিলেন বীরেশ্বর। জলধর ছুটি নিয়ে ভাইজির সঙ্গে ছিল। শিয়ালদায় গিনি সোনার দোকান থেকে বীরেশ্বর গয়না কিনেছিলেন কয়েক হাজার টাকার। ধর্মতলায় মুসলমান দর্জির দোকানে মাপ দিয়ে কুসুমের জন্য টাইট ফিটিং জামার অর্ডার দিয়েছিলেন। তারপর কাকুর সঙ্গে গাড়ি চড়িয়ে কুসুমকে বেলেঘাটার বাড়িতে পৌঁছে দেবার হুকুম দিয়ে বীরেশ্বর ব্যবসার কাজে চলে গিয়েছিলেন।
বলেছিলেন সন্ধে 8টা নাগাদ পায়ের ধুলো দেবেন তিনি। সেদিন কাজে মন বসছিল না বীরেশ্বরের। নতুন এক রোমাঞ্চ মনের মধ্যে গুনগুন করে উঠছিল। কুসুম কুমারীর সদ্য ফোটা ফুলের মতো মুখটা বীরেশ্বরের চোখের সামনে ঘন ঘন ভেসে উঠছিল। সন্ধ্যা 8টার একটু আগেই বীরেশ্বর বেলেঘাটার নির্দিষ্ট জায়গায় ঢুকতে গিয়ে ধাক্কা খেলেন। পাড়ার কয়েকটা ছোঁড়া বীরেশ্বরের পাঞ্জাবি ধরে গাড়ি থেকে নামালো। বলল, ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি? গেরেস্ত ঘরের মেয়ের সর্বনাশ করতে এসেছ? শালা, তুমি বেলেঘাটায় ফুর্তি করতে এসেছ? মেয়েটার কান্না না দেখলে আমরা কিছুই বুঝতে পারতাম না। কুসুমের কাকা ব্যাপারটা চাপা দেবার চেষ্টা করেছিল, কিন্তু ছোঁড়াদের ধমক খেয়ে জলধর সব বলে ফেলেছে। ছেলেরা কুসুমকে সান্ত্বনা দিয়েছে, লক্ষ্মী দিদি আমাদের, তোমায় কাঁদতে হবে না, আমরা সব ব্যবস্থা করছি। পাড়ার ছোঁড়ারা সেই রাত্রেই কুসুমের বিয়ের ব্যবস্থা করেছিল। ভয় দেখিয়ে বীরেশ্বরের পকেট থেকে তারা আরও 500 টাকা আদায় করে নিয়েছিল। তারপরেও বেটারা বলেছিল, এই বস্তায় পুরে দাদাকে এবার বৌদির কাছে ফিক্সড ডিপোজিট রেখে আয়। সেই অপমান বীরেশ্বর এই এত দিনেও ভুলেননি। ছোঁড়াদের দেখলেই তার গা রি রি করে ওঠে। কিন্তু দিনকাল এখন আরও খারাপ হয়েছে, কিছুই করবার নেই। ছোঁড়াদের হাতে গোটা দেশটা তুলে দেবার কথাও কেউ কেউ বলছে। তাহলে কি যে হবে তা স্বয়ং ঈশ্বর জানেন। গাড়ি আবার তুলে উঠল। দুঃখহরণ চাবি ঘুরিয়ে স্টার্ট দেবার চেষ্টা করছে। সামনে ট্রাম গাড়িটাও চলতে আরম্ভ করেছে। বীরেশ্বর রক্ষী ড্রাইভারকে বললেন, হাত চালিয়ে, রাস্তায় অনেক সময় নষ্ট হলো। বীরেশ্বর রক্ষিতের খাস ড্রাইভার এবার সাহেবের নির্দেশে হাতিবাগান বাজারে ট্রাফিক পুলিশের নির্দেশ অমান্য করেই সামনে এগিয়ে চলল। তারপর দ্রুত পশ্চিম দিকে বাঁক নিল, সেই রাস্তার মোড়ে যেখানে বড় বড় করে লেখা রয়েছে কোহিনূর। দিনের আলোয় এই লেখা তেমন বোঝা যায় না, এর রূপ খুলে সন্ধেবেলায়। তখন মনে হবে ওই কয়েকটা অক্ষরে আলোর মোহিনী মায়া মেশানো রয়েছে। দুনিয়ার সকলকে সম্মোহিত করে আলোর ডাইনিটা বলছে, এই রাস্তা ধরে পশ্চিম দিকে চলো, চলো, এখন যাবার মতো জায়গা একটাই আছে, তার নাম কোহিনূর, কোহিনূর থিয়েটার, চলো চলো। বঙ্গ রঙ্গমঞ্চের উজ্জ্বল মাণিক্য, বাংলা ও বাঙালির গর্ব, বহু সাধকের বহু তপস্যার ধন, কোহিনূর থিয়েটার তোমার জন্যেই খোলা রয়েছে, চলো চলো। বাঁদিকে মন নিয়ে গলির মধ্যে প্রায় আধ কিলোমিটার পথ দুঃখহরণ ড্রাইভার বেপরোয়াভাবে পেরিয়ে এসেছে। দূর থেকে সাহেবের গাড়িটা ঢুকতে দেখে কোহিনূর থিয়েটারের কর্মীদের মধ্যে চাঞ্চল্য পড়ে গেল। নরহরি ব্যানার্জি এতক্ষণ বুকিং অফিসে বসেছিল। সাইড দরজা খুলে ছুটে বেরিয়ে এলো সে। নরহরিকে টাট্টু ঘোড়ার মতো দৌড়তে দেখে লেডি বুকিং ক্লার্ক মিনতি দত্ত আজও ফিক করে হেসে উঠল এবং কারেন্ট বুকিং কাউন্টারে হারুকে বলল, বেশ ছিলুম, সাহেব এলেই আমার বুক ধড়ফড় করে। হারুবাবু এই থিয়েটারের পুরনো আমলের লোক। নিপুণ হাতে টিকিটের ওপর রবার স্ট্যাম্প লাগাতে লাগাতে হারু ভরসা দিল, অযথা ভয় করে কি হবে দিদি, টিকিট শর্ট পড়ুক, একই নম্বরের সিটে দুখানা টিকিট বিক্রি হয়ে যাক, ক্যাশ কম পড়ুক, যাই করি, ফাঁসি তো হবে না দিদি। মনের মধ্যে একটু বল পেয়ে আবার ফিক করে হেসে উঠল লেডি বুকিং ক্লার্ক মিনতি দত্ত। মালিকের বিশ্বাস না থাকলে আমাদের ক্যাশ কাউন্টারে বসাতো না, কি বলেন হারুবাবু? সার সত্য কথাটা বুঝে নিয়েছ দিদি। ওই হিরো বলো, হিরোইন বলো, বাঘা বাঘা অ্যাক্টর বলো, অ্যাক্ট্রেস বলো, সব ফালতু। মোরগের মতো ঘাড় উঁচু করে ডাঁটের মাথায় প্লেয়াররা যখন থিয়েটারে ঢোকেন তখন মনে হবে ওরাই সব, কিন্তু মালিকের নেক নজর একমাত্র এই বুকিং কাউন্টারের ওপর, বুঝেছ দিদি?
সাহেবকে প্রথম যে খবরটা নরহরি দেবে তা হলো টিকিটের বিক্রি কেমন। মিনতি এবার গম্ভীর হয়ে হারুবাবুকে শোনালো, আমাকে বললেন ভালো, উনি শুনলে রেগে উঠতেন। ওর ধারণা নাটক ও অভিনেতা বাদ দিলে থিয়েটারের কিছুই থাকে না। সারা জম্মু একটো করে তোমার স্বামী থিয়েটারের কচু বুঝেছে। কথা বলতে গিয়ে থমকালো হারু ভাদুরী। মনে পড়ে গেল মিনতির স্বামী নরুদত্ত এক সময়ের বিখ্যাত অভিনেতা, এখন অসুস্থ, মৃত্যুপথযাত্রী। সাহেবকে হাতে পায়ে ধরে নরুদত্তের বউকে এখানে চাকরি দেওয়া হয়েছে। কথা পাল্টে হারু ভাদুরী জিজ্ঞেস করল, নরুবাবু কেমন আছেন এখন? দুখানা 5 টাকার টিকিট বিক্রি করতে করতে মিনতি বলল, কালকেও প্রচুর রক্ত উঠেছে, কিন্তু খুব ইচ্ছে একবার থিয়েটারটা ঘুরে যান। আমাকে জিজ্ঞেস করেন কে কেমন পাঠ করছে, বিধুমিত্তির কোন কোন জায়গায় ক্ল্যাপ পাচ্ছে। আমি কোত্থেকে বলবো বলুন তো? আমি তো বুকিং কাউন্টারে বসে থাকি। ক্যাশের ব্যাপার, হুট করে উঠব বললেই কি ওঠা যায়? কেন এখানে বসে বসেই মাঝে মাঝে অডিয়েন্সের হাততালির আওয়াজ পাও না? জিজ্ঞেস করল শিশির ভাদুরীর দূর সম্পর্কের আত্মীয় হারু ভাদুরী। মিনতি সরল মনে উত্তর দিল, বারে আওয়াজ তো কানে আসে, কিন্তু কে ক্ল্যাপ পাচ্ছে কি করে বুঝবো? হারু ভাদুরী বলল, তোমার হাজবেন্ড বেচারা যখন এতই আগ্রহী, তখন নরহরিকে জিজ্ঞেস করে একটা গোপন চার্ট বানিয়ে দেব। ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারবে কে ক্ল্যাপ পাচ্ছে। এসব নরহরির মুখস্থ। 6:25 যদি ক্ল্যাপ পড়ে তাহলে বুঝবে বিধুমিত্তিরে ডায়ালগখানা পাবলিকের মনে ধরেছে। কিন্তু খুব সাবধান, যদি 6:27 হাততালি পড়ে তাহলে জানবে মধুমালতীর কপাল আবার খুলেছে। নায়কের সঙ্গে ওই হাসির লাভ সিনখানা পাবলিকে নিয়ে নিয়েছে। লাভ সিন কি করে হাসির হয় বুঝতে পারে না বেচারা মিনতি। একদিন এই কোহিনূর থিয়েটারে টিকিট কেটে নাটক দেখতে এসে মিনতি মজুমদার তখনকার উজ্জ্বল অভিনেতা নরেন দত্তের প্রেমে পড়েছিল। কোহিনূর থিয়েটারে টেম্পোরারি বুকিং ক্লার্ক হলেও প্রেম কাকে বলে তার অভিজ্ঞতায় মিনতির আছে। লাল পেন্সিলে ছাপানো প্ল্যানে নম্বর কাটতে কাটতে হারু ভাদুরী বলল, পাবলিক চাইলে এখনকার থিয়েটারে সব হয়। লাভ সিন কেন, ডেথ সিনেও হাসির ব্যবস্থা থাকছে পরের সপ্তাহে। মৃত্যুপথযাত্রী স্বামীর মুখটা স্মরণ করে চমকে ওঠে মিনতি। হারু ভাদুরী ফিস ফিস করে খবর দিল, আমি পরশুদিন সাহেবকে ক্যাশ বোঝাতে গিয়ে ঘরের বাইরে দাঁড়িয়েছিলুম। সেই সময় শুনলুম ম্যানেজার নরহরি এবং স্টেজ ম্যানেজার গণপতির সঙ্গে সাহেব আলোচনা করছেন। সাহেব বলেছিলেন, তাহলে নরহরি তুমি বলছো পরের সিনে পাবলিক হাসতে চাইছে, রিলিফ খুঁজছে? গণপতি বলেছিল, চাইলেই তো হবে না, পরেরটাই তো ডেথ সিন, শ্মশানের দৃশ্য। এত রেগে উঠছ কেন গণপতি? অডিয়েন্সের স্বাদ আহ্লাদের খবর রাখবে না? নরহরি তখন বলেছিল, দর্শকদের ডোন্ট কেয়ার করেই তো রথী মহারথীরা, এমনকি ঘোষ দত্ত ভাদুরী মশাইরা বাংলা থিয়েটারে 12টা বাজিয়েছিলেন। গণপতি বলেছিল, পরের সিনটা শ্মশানের গেটের কাছে। সাহেব বলেছিলেন, ঠাকুর বলেছেন হাসি অক্সিজেনের মতো, আঁতুর ঘর থেকে আরম্ভ করে ভায়া বাসর ঘর শ্মশান পর্যন্ত সর্বত্র হাসি ছড়িয়ে আছে, শুধু তাকে ধরতে জানা চায়। বুঝলে গণপতি? অবাক হয়ে যায় মিনতি। সত্যি বুঝি ঠাকুর এই কথা বলেছেন? হ্যাঁ, তুমিও যেমন। মৃদু বকুনি লাগালো হারু ভাদুরী। কথামৃত আমার মুখস্থ। ঠাকুরের নামে এখন যার যা খুশি চালিয়ে যাচ্ছে, যার যেরকম সুবিধে। মিনতি শুনল পরের সপ্তাহ থেকে টিকিটের বিক্রি এবং দর্শকদের হাততালি বাড়তে পারে। শ্মশানের দৃশ্যে দেখানো হবে বেশ কয়েকটা মরা এসেছে, দাহর জন্য লাইন পড়ে গিয়েছে, অনেক সময় লাগবে। তখন একটা বুড়ো মরা নড়ে উঠবে,
খাটিয়ার উপর তড়াং করে উঠে বসে বলবে, দূর ছাই, আমার টান আসতে এখনো দেরি আছে, আমি ততক্ষণ হিন্দি সিনেমা দিলকে ডাকু দেখে আসি। মৃত্যুর দূত যার স্বামীর বিছানার পাশে নিঃশব্দে অপেক্ষা করছে, মৃত্যু নিয়ে রসরসিকতা তার ভালো লাগতে পারে না। মিনতি চুপ করে রইল। বুকিংয়ের চাপ আজ একটু বেশি, সামনের দুদিন হাউসফুল হতে আর বেশি দেরি নেই। এই থিয়েটারে একদিন হারু ভাদুরীর দোর্দণ্ড প্রতাপ ছিল। স্বয়ং শিশির ভাদুরীর অনুরোধে পুরনো মনিব হরেন নিয়োগী তাকে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। হারু ভাদুরীর অভিনয় প্রতিভা ছিল, কিন্তু গলাটা মেয়েদের মতন সরু বলে থিয়েটার লাইনে কিছুই হলো না। বীরেশ্বর রক্ষী যখন এই থিয়েটারের দায়িত্ব নিলেন, তখন হারুর চাকরি গিয়েছিল। চোখের জল ফেলতে ফেলতে হারু তখন মধুমালতীর শরণাপন্ন হয়েছিল। পরের দিন হারুকে বীরেশ্বর ডেকে পাঠিয়েছিলেন। বলেছিলেন, নেহাত শিশির ভাদুরীর কথা ভেবে হারুকে তিনি পুনর্নিয়োগ করছেন। বুকিং অফিসের আজকে সুখবরটা দেবার জন্য হারু ভাদুরী কোহিনূর থিয়েটারে পুরনো কাঠের সিঁড়ি বেয়ে ওপরে ছুটল। ওখানেই বীরেশ্বরের অফিস। 3 তলায় দরজার কাছে আসবার আগেই নরহরি বাধা দিল। এত তড়িঘড়ি কেন? যাচ্ছেন কোথায়? হারু ভাদুরী দেখল সাহেবের ঘরের দরজা বন্ধ। দক্ষিণ দিকে একটা বড় জানালা আছে, সেটাও বন্ধ। ভিতরে যে আলো জ্বলছে তার ইঙ্গিত কাঠের দরজার ফাঁক দিয়ে বাইরে এসে পড়ছে। বীরেশ্বর রক্ষিত অফিস ঘরে পা দেওয়া মাত্রই পিছন পিছন অর্জুন কালো রঙের ব্যাগটা নিয়ে ঢোকে। এই সময় নরহরিরও সাহেবের ঘরে প্রবেশ নিষেধ। অর্জুন তাড়াতাড়ি দক্ষিণ দিকে জানলা দুটো বন্ধ করে দেয়। অফিস ঘরের দরজাটাও এবার বন্ধ হয়ে যায়। বীরেশ্বর প্রথমে লাগোয়া স্নানঘরে ঢুকে মুখ হাত পা ধুয়ে নেন, তারপর জামা কাপড় পাল্টাতে শুরু করেন। যে কাপড়ে শেয়ার মার্কেটে গিয়েছেন তাই পরে নাট্যমন্দিরে ঢুকতে চান না বীরেশ্বর। গেঞ্জি, আন্ডারওয়্যার, পাঞ্জাবি, ফরাসডাঙ্গার কালোপাড় কাঁচি ধুতি সব কয়েক মুহূর্তের মধ্যে বদলে ফেলেন। তারপর অর্জুন ড্রয়ার খুলে কানের কাছে দামি আতর লাগিয়ে দেয়। আরাম কেদারায় বসে বীরেশ্বর ভিজে পা দুটো নরম তোয়ালেতে অর্জুনকে দিয়ে মুছিয়ে নেন। ভিজে পা সম্বন্ধে বীরেশ্বরের খুঁতখুঁতুনি সেই ছোটবেলা থেকে। এরপর খালি পায়ে পরমহংসদেবের ছবির সামনে আধ মিনিট চোখ বুজে দাঁড়িয়ে থাকেন বীরেশ্বর রক্ষিত। এই অভ্যেসটা মোটেই ছিল না বীরেশ্বরের। মধুমালতী জোর করে দিব্যি করিয়ে নিয়েছে। সেটাও একটা গল্প, মধুমালতীর সঙ্গে বীরেশ্বরের অধ্যায়টা। ঠাকুরের সামনে ধূপ জ্বালিয়ে বীরেশ্বর নত মস্তকে নগ্ন পদে গিরিশের ছবির সামনে 15 সেকেন্ড চোখ বুজে দাঁড়িয়ে থাকেন। সেখানেও দুটো সুগন্ধি মাইশোর দরবারি ধূপ জ্বেলে দেন নিজের হাতে। এবার অর্জুন নিচু হয়ে চিনে বাড়ির তৈরি কালো কুচকুচে পামসু পায়ের কাছে ধরে। বীরেশ্বর ছোট ছেলের মতো অর্জুনের দিকে পা এগিয়ে দেন। এরপর সাহেবের সঙ্গে চোখাচোখি হলেই অর্জুন বুঝতে পারে মিনিট খানেকের জন্যে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। দরজা বন্ধ করে দিয়ে অর্জুন বাইরের পাহারায় বসে থাকবে। কিছুক্ষণ পরেই বীরেশ্বর ঘণ্টা বাজাবেন। অর্জুন সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবে। সাহেব বলবেন, নরহরিকে ডাকো। নরহরি এই সময় যেভাবে মালিকের কাছে ছোটে তা দেখে হারু ভাদুরীর অ্যালসেশিয়ান কুকুরের কথা মনে পড়ে যায়। বীরেশ্বর জিজ্ঞেস করলেন, বক্স অফিসের অবস্থা কেমন? নরহরি বলল, গত মাসের তুলনায় একটু নিরেশ, কিন্তু কলকাতার যত থিয়েটার আছে তার মধ্যে এখনও আমরা ফার্স্ট যাচ্ছি। বীরেশ্বর সন্তুষ্ট হলেন না। এত মধু ঢালছি, আমাদের জিনিস সবচেয়ে মিষ্টি হবে, তাতে আশ্চর্য কি? কিন্তু বিক্রি কমলো কেন? তোমরা ফ্রি পাস বাড়াচ্ছ না তো? একটিও বাড়ায়নি। আপনার নতুন পলিসিটা খুব কাজে লেগেছে স্যার। কোনটার কথা বলছো? পাস নিলে পরমহংস স্মৃতি পাঠাগারের সাহায্যের জন্য ওই 2.5 টাকা ডোনেশন দিতে হবে, সেই নীতিটা। মিটমিট করে হাসলেন বীরেশ্বর রক্ষিত। জসমিন দেশে জদাচার,
কাছা খুলে নদী পার। যেমন পাসের জন্য সবাই হন্যে হয়ে আছে তেমন মন্তর দিয়েছেন তিনি। পরমহংস পাঠাগারে আদৌ কি বই কেনা হচ্ছে কি না কেনা হচ্ছে তা নিয়ে তো কারো মাথা ঘামাবার কথা নয়। টাকাটা থিয়েটারে ফান্ডেই চলে আসছে। বীরেশ্বর বললেন, তোমাকে যে স্টেটমেন্ট তৈরি করতে বলেছিলাম। মাথা নিচু করে নরহরি দাঁড়িয়ে রইল। সাহেব বলেছিলেন কোন শোয়ে কোন অভিনেতা বা অভিনেত্রী কতবার হাততালি পায় তার একটা হিসেব খাড়া করতে। কাজটা খুবই গোপনে সারতে বলেছিলেন যাতে আর্টিস্টদের কানে না যায়। থিয়েটার যে একটা দলগত প্রচেষ্টা বা যাকে বলে কিনা টিমওয়ার্ক তা কারোর মনে থাকবে না। হাততালি আদায়ের জন্যে সবাই নিজস্ব কাজ দেখাতে ব্যস্ত হয়ে পড়বে। মাঝখান থেকে প্রোডাকশন মার খাবে। বীরেশ্বরের নির্দেশ মতো একান্ত গোপনেই কাজটা সেরেছে নরহরি, কিন্তু স্টেটমেন্টের দিকে তাকিয়ে তার বুক ঠান্ডা হয়ে আসছে। মধুমালতী গুপ্তা ক্ল্যাপিং পেয়েছে মাত্র 2 বার। সে 2 বারও যে জেনুইন নয় তা নরহরি জানে। পাড়ার কয়েকটা ছোঁড়াকে ফ্রি পাস দিয়েছিল নরহরি এই শর্তে যে তারা মালতী গুপ্তার ওই দ্বিতীয় দৃশ্যে জোর হাততালি দেবে। দীর্ঘ অভিজ্ঞতা থেকে নরহরি দেখেছে হাততালি জিনিসটা কলেরা বসন্ত খোস পাঁচড়ার মতো ছোঁয়াচে। 1/2 মিনিট চালাতে পারলেই গোটা হলের দর্শকেরা তালি বাজাতে শুরু করে। মধুমালতীর অ্যাকাউন্টে হাততালি যে খুব কম তা লক্ষ্য করলেন বীরেশ্বর। নরহরি সিঁটিয়ে উঠল। সাহেবকে সন্তুষ্ট করবার জন্য হিসেবটা গোলমাল করে দেবে ভেবেছিল নরহরি, কিন্তু শেষ পর্যন্ত সাহস হয়নি। ধরা পড়লে তার চাকরি থাকবে না। গ্রিন রুমে এবং স্টেজ ম্যানেজারের ঘরে আরেকজন যে মহিলা গম্ভীর মুখে বসে থাকেন তার কানে খবরটা গেলে সর্বনাশ। নরহরির সঙ্গে ছটপট আরও কিছু ব্যবসায়িক কাজ সেরে ফেললেন বীরেশ্বর রক্ষিত। খবরের কাগজে যে বিজ্ঞাপন ছাপানো হবে তার আর্টওয়ার্ক দেখলেন। থিয়েটার লাইনে এখন বিজ্ঞাপনই সব। আগেকার দিনে ছিল হ্যান্ডবিল। ক্লাসিক থিয়েটারের অমর দত্ত এমন গরম গরম হ্যান্ডবিল ছাড়তেন যে তা পড়েই পাবলিকের বুকে সুড়সুড়ি লাগতো। ট্রামে বাসে চড়ে তাড়াতাড়ি বুকিং অফিসে এসে আগাম টিকিট না কেনা পর্যন্ত তারা স্বস্তি পেতেন না। আর ছিল পোস্টার। বীরেশ্বর রক্ষিত এখন বড় বড় পোস্টার ছাপান। মফস্বলের দূর দূরান্তে রেল বুকিং অফিসের সামনে, চায়ের দোকানে, মিষ্টির দোকানে এবং আদালতে হাজার হাজার উত্তেজক পোস্টার ছড়িয়ে দেন বীরেশ্বর। তবেই না মফস্বলের লোকরা কোহিনূর থিয়েটারে নতুন নাটক দেখবার জন্য ছটফট করে। বীরেশ্বরের নতুন অবদান এই খবরের কাগজের বিজ্ঞাপন। বীরেশ্বর দেখলেন বিজ্ঞাপনের কপিতে মধুমালতীর নামটা সবার শেষে রয়েছে। মৃদু হাসলেন বীরেশ্বর। কচি পাঁঠা বৃদ্ধ মেষ, দধির অগ্র ঘোলের শেষ। রঙ্গমঞ্চের বিজ্ঞাপনে তারকা তালিকার শেষ নামটাই যে সকলের নজরে আসে, বীরের মধ্যে তা হারিয়ে যায় না। মধুমালতীর নামটা শেষে রেখে ঠিকই করেছে নরহরি। কিন্তু কিন্তু এই বিজ্ঞাপনের আর্টওয়ার্ক দেখলেই আজকাল বীরেশ্বরের মনে একটা কিন্তুর বুদবুদ সজীব হয়ে ওঠে। তার মনে পড়ে যায় আর একটা মুখ। মুখটাকে একটু ভাবতে ইচ্ছে করছে বীরেশ্বরের। সেই মিষ্টি মুখের মালিক এই মুহূর্তে কোহিনূর থিয়েটারের সামনে ভাড়া করা প্রাইভেট গাড়ি থেকে নামছে। আর্টিস্টদের গাড়ি ও ট্যাক্সি রাখার জন্য কম্পাউন্ডের কিছুটা জায়গা আলাদা করা আছে। বড় আর্টিস্টদের কে কোথায় গাড়ি রাখবেন তাও নরহরি ঠিক করে দিয়েছে। সাধারণত এদের গাড়িগুলো লাউঞ্জের খুব কাছে রাখা হয়, যাতে শোয়ের শেষে শিল্পীকে দর্শকদের খুব বেশি নজরে পড়তে না হয়। তারকারা টুক করে গাড়ির মধ্যে এসে বসতে পারেন এবং পাবলিকের ভিড় এড়িয়ে ড্রাইভার তাদের হুশ করে বার করে নিয়ে যেতে পারে। নিজের জায়গায় গাড়ি রাখতে গিয়ে লিপিকার অসুবিধে হলো। বুড়ো লোকটা আজও সেই জায়গায় নিজের দোকান সাজিয়ে বসেছে।
লিপিকা আর চোখে দেখল লোকটা একটা পুরনো সর্ষের তেলের টিনের ওপর ঝুড়ি রেখে রাধাবল্লভী এবং আলুর দম বিক্রি করছে। লোকটা কি জানে না এখানে বড় আর্টিস্টরা গাড়ি রাখে? লোকটাকে লিপিকার বিরক্ত মুখ দেখে বুঝতে পারে না যে ওর জন্য ড্রাইভারে গাড়ি রাখতে অসুবিধে হয় এবং কোহিনূর থিয়েটারে কম্পাউন্ডে যার খুশি জায়গা দখল করবার অধিকারী নেই। চোখের কালো চশমাটা ঠিক করে সুদেহিনী ও সুদর্শনা লিপিকা সেন বুকিং অফিসের সামনে এসে দাঁড়ালো। কাউন্টারে ফাঁক দিয়ে ঝকমকে লিপিকা দেখল নরহরিবাবু সেখানে বসে আছেন কিনা। হারু ভাদুরী মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল, পাসের কোনো ব্যাপার আছে নাকি? পাসের কোনো ব্যাপার নেই। লিপিকা সেনকে এখনো কোনো দিন বিনা পয়সায় গেস্ট নিয়ে আসতে দেখেনি হারু ভাদুরী। তবু ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করতে হয়, সাহেবের হুকুম, প্লেয়ারদের মধ্যে মধুমালতী ও লিপিকা যত খুশি পাস নিতে পারেন। ইতস্তত করছিল লিপিকা। এমন সময় সে শুনতে পেল, এইখানে দাঁড়িয়ে কি পার্ট ভাবছ? পিছন ফিরে অবাক হয়ে লিপিকা বলল, আরে মালতীদি, আপনি? মধুমালতী ও লিপিকার এই সাক্ষাৎ নিতান্তই অপ্রত্যাশিত, কারণ আজ শোয়ের দিন নয়। শোয়ের দিন না হলেও কোহিনূর থিয়েটারে কম্পাউন্ড ফাঁকা থাকে না। কোনো না কোনো অফিসের বা ক্লাবের শখের থিয়েটার থাকে। হল বুকিংয়ের দায়িত্ব নরহরির। আজ নিশ্চয়ই কোনো বড় অফিসের থিয়েটার রয়েছে, কারণ গেটের কাছে বেশ ভিড়, গাড়ির সংখ্যাও অনেক। অফিসের বাবুদের নাটকে উৎসাহ দিতে নামকরা অফিসের সাহেবরা সস্ত্রীক এই একদিন কষ্ট করে উত্তর কলকাতা থিয়েটার পাড়ায় চলে আসেন। উদ্ভিন্ন যৌবনা লিপিকা চোখের কালো চশমা খুলে বলল, সে নরহরিকে খুঁজছে। কি হলো তোমার? জিজ্ঞেস করল মধুমালতী। ওর কথা শুনে কৌতূহলের বশে মধুমালতী এবার এগিয়ে গেল পার্কিংয়ের জায়গায়। লিপিকা বলল, দেখুন না ওই বুড়োটা। চমকে উঠল রূপসী ও বিদুষী অভিনেত্রী মধুমালতী গুপ্তা। লোকটা তখন রাধাবল্লভী ও আলুর দম নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে বলছে, আসুন আসুন, আমার ঘরে তৈরি রাধাবল্লভী, আসুন। হাঁ করে কি দেখছে মধুমালতী তা লিপিকা বুঝতে পারে না। শুকনো মুখে মধুমালতী এবার বলল, তুমি কাকে সরে যেতে বলছো? উনি হরেন নিয়োগী, অনেক টাকা নিয়ে এই থিয়েটার লাইনে এসেছিলেন, এখানকার মালিক ছিলেন। এখন যথা সর্বস্ব খুইয়ে ফেরিওয়ালা হয়েছেন। গলা শুকিয়ে গিয়েছে মধুমালতীর। লিপিকাকে সঙ্গে নিয়ে সে বুকিং অফিসের পাশে একটা ঘরে গিয়ে বসল। দারোয়ান ভীমপ্রসাদকে বলল, হরেনবাবু আজ অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন। ওর মুখ দেখে মনে হলো আজ বিক্রি আটকে আছে। ওর যতগুলো রাধাবল্লভী পড়ে আছে, যাও সব কিনে নিয়ে এসো। ভীমপ্রসাদ বেরিয়ে গেল। মধুমালতী বলল, পুরনো দিনে যারা ওকে দেখেছে, কেউ কি কল্পনা করতে পারত যে ছোটবাবুর এই দশা হবে? ওর স্ত্রী এখন রোজ রাধাবল্লভী ভেজে দেন। 200 রাধাবল্লভীতে 6 টাকা লাভ থাকে শুনেছি। 25খানা রাধাবল্লভী হাতে ভীমপ্রসাদ ঘরের মধ্যে ঢুকল। তার থেকে 2খানা তুলে নিল মধুমালতী। 2খানা এগিয়ে দিল লিপিকার দিকে। বাকিগুলো তোমরা খেয়ে নাও, ভীমপ্রসাদকে বলল মধুমালতী। বাবু জিজ্ঞেস করছিলেন এতগুলো রাধাবল্লভী কে চাইল, আমি কিছু বলিনি। ভালো করেছ ভীমপ্রসাদ। এই বলে শুকনো মুখে রাধাবল্লভী খেতে শুরু করলো মধুমালতী। ছোটবাবুর স্ত্রী যে নিজের হাতে এই রাধাবল্লভী তৈরি করেছেন সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই রান্নার সঙ্গে মধুমালতীর পরিচয় আছে। আগে কতবার টিফিন কেরিয়ারে খাবার এনে সাজঘরে ভুরি ভোজন করিয়েছেন নিয়োগী মশাই। বিশেষ করে অভিনয়ের প্রথম রজনীতে স্পেশাল খাওয়া দাওয়া বাঁধা। মধুমালতী আন্দাজ করছিল সাহেবের সঙ্গে দেখা করবার জন্যই লিপিকা এসেছে। ওপরে তোমার যদি কিছু দরকার থাকে আগে সেরে এসো লিপিকা।
লিপিকাকে সুযোগ দিতে চাইল মধুমালতী। মধুমালতী বাঙালি মেয়েদের তুলনায় বেশ লম্বা, তপ্ত সোনার মতো গায়ের রং যৌবন অপরাহ্নেও মলিন হয়নি। ওর শান্ত অথচ বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে লিপিকা বলল, আপনি থাকতে আমার আগে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমার কত আগে থেকে আপনারা এই থিয়েটারে রয়েছেন। লিপিকাকে বুক থেকে কথা বলছে না ঠোঁট থেকে? বহু অভিজ্ঞতা নায়িকা হয়েও মধুমালতী এখন বুঝতে পারছে না অভিনেত্রীর কোনটা যে অভিনয় এবং কোনটা যে প্রাণের কথা, তা এক এক সময় বুঝতে কষ্ট হয় মধুমালতীর। লিপিকা যদি অভিনয় না করে থাকে তাহলে মেয়েটাকে এই বিচিত্র জগতের নির্মম সত্যটা জানিয়ে দেওয়া উচিত। থিয়েটারের এই হৃদয়হীন জগতে সিনিয়রিটির কোনো মূল্য নেই, বরং যারা আগে আসে সময়ের স্রোতে ক্রমশ তারা সবার পিছনে চলে যায়, তাদের কোনো সম্মানও থাকে না। লিপিকার সুগঠিত তনুদেহের দিকে তাকালো মধুমালতী। ওর উদ্ধত যৌবন এখন পোশাকের শাসন মানছে না। মেয়েদের নিজস্ব সম্পদ দুটো রীতিমতো বিদ্রোহ করে বসে আছে। মধুমালতীর লোভ হচ্ছে একবার লিপিকাকে মনে করিয়ে দেয়, নববসন্তের ঐশ্বর্য একদিন অন্যদেরও ছিল। সেই সব করবিনীরা একদিন সমান তেজে এই কোহিনূর থিয়েটারে নিজেদের অধিকার উপভোগ করেছে। তারপর সময়ের স্রোতে কোথায় সব হারিয়ে গিয়েছে। কিন্তু লিপিকা বেচারা নতুন, যৌবনের রাজ্যে তার নতুন অভিষেক হয়েছে। লিপিকা তাকে ভুল বুঝতে পারে। মধুমালতীকে দেখে লিপিকা যে একটু অস্বস্তিতে পড়েছে এবং কোনো একটা ছুতো তুলে বীরেশ্বরের সঙ্গে দেখা না করেই সে যে পালাতে চায়, তা মধুমালতী বুঝতে পারছে। বীরেশ্বর রক্ষিত যখন এই থিয়েটারের মালিক, তখন তার সঙ্গে দেখা করবার অধিকার প্রত্যেকেরই আছে। কিন্তু লিপিকার এই লজ্জা লজ্জা ভাবটা মধুমালতীর ভালো লাগছে না। লিপিকার ভাবভঙ্গিতে মনে হচ্ছে সে যেন বেবারে এই থিয়েটারে এসে হঠাৎ ধরা পড়ে গিয়েছে এমন একজনের কাছে যাকে সে এড়িয়ে চলতে চাইছিল। হঠাৎ অন্যরকম মনে হচ্ছে মধুমালতীর। তাহলে কি স্বয়ং বীরেশ্বর রক্ষিত নিজেই লিপিকাকে ডেকে পাঠিয়েছেন? তোমার তো আগে থাকতেই অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে লিপিকা, শুধু শুধু ছেলে মানুষই করছো কেন? মৃদু স্নেহ মিশ্রিত বকুনি লাগালো মধুমালতী। লিপিকা তবু স্বীকার করছে না। এবার মধুমালতীর মনে হলো এমনও হতে পারে লিপিকার সঙ্গে মালিকের অনেকক্ষণ সময় লাগবে। সেক্ষেত্রে লিপিকাকে এগিয়ে দেওয়াটা তার মোটেই উচিত হচ্ছে না। কোহিনূর থিয়েটারের একতলায় দুই অভিনেত্রীর মধ্যে যখন আলাপ আলোচনা চলেছে, তখন ওপরের ঘরে বীরেশ্বর রক্ষিত তার সহকারী অধর চাটুর্যের সঙ্গে নিভৃত পরামর্শের জন্য অপেক্ষা করছেন। আলোচনার বিষয় খুবই গোপনীয়, তাই এই বেবারে অধরকে ডেকে পাঠিয়েছেন তিনি। বৃহস্পতি, শনি অথবা রবিবারে এখানে বেজায় ভিড়। অধরের সঙ্গে অনেকক্ষণ রুদ্ধদ্বার আলোচনা হচ্ছে। এই খবর রটলেই সাজঘরে আলোড়ন পড়ে যাবে, সঙ্গে সঙ্গে গুজব ছড়াবে বীরেশ্বর নিশ্চয়ই নতুন কোনো নাটকের কথা চিন্তা করছেন। পয়সা কড়ি ও ব্যবসা বাণিজ্য সম্বন্ধে নরহরির সঙ্গে প্রয়োজনীয় আলোচনাগুলো বীরেশ্বর সেরে ফেলেছেন। নরহরির একটা গুণ আছে, মনিবের চোখের দিকে কখনো তাকায় না। বীরেশ্বরের হুকুম এক কথায় মেনে নেয়, কখনো কোনো প্রশ্ন করতে সাহস পায় না। ফিক করে হাসতেন বীরেশ্বর, যে পুজোর, যে মন্তর। এই নরহরিটাই হরেন নিয়োগীর আমলে বড় বড় কথা বলতো। নরম মাটি পেয়ে মনিবের মাথায় চেপে বসেছিল নরহরিটা। আর এখন? নরহরি জিজ্ঞেস করছিল, কালের কালিমা নাটকের পাবলিসিটি আরও বাড়াবে কিনা। বীরেশ্বর সোজাসুজি উত্তর দেননি, শুধু বলেছেন, ভেবে দেখি। বেশি কথা বললেই মনিবের মনের কথাটা নরহরি আন্দাজ করে নিত। নরহরি বিদায় নেবার সঙ্গে সঙ্গে বেয়ারা অর্জুন ঘরের মধ্যে ঢুকল। বীরেশ্বর খোঁজ করলেন, অধর এসেছে?
অধর চ্যাটুর্জি একবার এসে ফিরে গিয়েছে শুনে মনে মনে চটে উঠলেন বীরেশ্বর। অধরটা সাহস বেড়ে যাচ্ছে। অফিসে আসতে বীরেশ্বর ৮ ঘন্টা দেরি করেছেন, আর সেই ছুতোয় অধর কেটে পড়েছে। না, অধরকে একটু টাইট দিতে হবে, মনে করিয়ে দিতে হবে তাকে এখান থেকে বিদায় করতে বীরেশ্বরের ১ মিনিটও লাগবে না। অধর যদি ভেবে থাকে যে কন্ট্রাক্ট অনুযায়ী তাকে ৩ মাসের নোটিশ দিতে হবে, তাহলে অধর খুব ভুল করেছে। বীরেশ্বর নিজের কোমরের ঘুনশিতে হাত দিয়ে চাবির রিংটা স্পর্শ করলেন। কোমর থেকে চাবি বার করে অর্জুনের হাতে দিয়ে বলতে হবে ২ নম্বর আলমারিটা খোলো। ওই আলমারিতে অধরের ফাইলটা রয়েছে, সেখানেই অধরের মৃত্যুবান অপেক্ষা করছে। প্রত্যেক কর্মচারীকে চাকরিতে ঢোকাবার সময় বীরেশ্বর একখানা রেজিগনেশন লেটারে সই করিয়ে রেখেছেন। শ্রমিক সমস্যা সমাধানের এই আশ্চর্য পদ্ধতিটি বীরেশ্বরের নিজস্ব আবিষ্কার। চেম্বার অফ কমার্সের মোটা মাইনের এক্সপার্টদের মাথায় এসব প্র্যাকটিক্যাল বুদ্ধি আসবে না। চাকরির অ্যাপয়েন্টমেন্টের সময় চম্বলে দস্যু সর্দারও মিয়ে নরম হয়ে থাকে। তখন টেবিলের সামনে বসিয়ে হাতে যা কাগজ দেবে তাতেই সুরসুর করে বাছাধন সই করবে। ওই সময় পদত্যাগপত্রটা সই করানো থাকলে কাজ পাকা হয়ে রইল। যখন খুশি তারিখ টারিখগুলো বোঝাই করে ২ জন সাক্ষীর নাম বসিয়ে নিলেই কাজ শেষ। নরহরিকে আবার ডাকলেন বীরেশ্বর। বললেন, অধরের কাছে খবর পাঠাও, আগামীকাল সন্ধে ৬:৩০টার সময় আমার সঙ্গে যেন দেখা করে। ঘর খালি হতেই বেয়ারা অর্জুন এবার ফ্লাস্ক খুলে গ্লাস হাতে সাহেবের সামনে এসে দাঁড়ালো। বীরেশ্বর রক্ষিত এই সময় একটু বেলের শরবত খান। অফিসের হাজার লোকের সামনে খাওয়া দাওয়া বীরেশ্বর একদম পছন্দ করেন না। তাই অর্জুন ঘরের জানলা বন্ধ করে শরবতের গ্লাস এগিয়ে দিল। দুষ্টু লোকেরা গুজব ছড়ায় চামচা পরিবেষ্টিত বীরেশ্বর এই সময় কোহিনূর থিয়েটারের অফিস ঘরে বসে বোতলের পর বোতল মদ ওড়ান। থিয়েটার পাড়ার এই নাকি নিয়ম। মুখের মেকআপ এবং বেটে বাঁটকুল মদের বোতল ছাড়া নাট্যজগৎ নাকি অকল্পনীয়। কিন্তু কথাটা মোটেই সত্য নয়। কোহিনূর থিয়েটারের বাড়িতে বীরেশ্বর কখনো মদ স্পর্শ করেননি। শরবতে গ্লাসে চুমুক দিয়ে বীরেশ্বর ভাবতে লাগলেন তার পুরনো দিনের কথা। মদ! চা খাবারের সংস্থান ছিল না যে লোকটার, সে খাবে মদ। এক মুহূর্ত থামলেন বীরেশ্বর। আজকাল সব কিছু নাটকের স্টাইলে ভাবতে ইচ্ছে করে বীরেশ্বর রক্ষিতের। আগে তার এমন অভ্যাস ছিল না। অধর চাটুর্যের পাল্লায় পড়ে এই রোগটা ধরেছে। বীরেশ্বর রক্ষিতের মনে পড়ল মদ তিনি নিয়মিত খান না একথা সত্য, কিন্তু তা বলে কখনো যে মদ খাননি এমন তো নয়। বীরেশ্বর রক্ষিত এই মুহূর্তে এক অদ্ভুত দৃশ্য দেখছেন। কোহিনূর থিয়েটারে গভীর রাতে গোপন শো আরম্ভ হয়েছে। সেই শোতে একখানা মাত্র টিকিট বিক্রি করা হয়েছে। সামনের সারিতে সেই টিকিটখানা পকেটে নিয়ে বসে আছেন বীরেশ্বর রক্ষিত। সামনের জবনিকা একটু পরেই উঠবে। প্রতীক্ষা সহ্য হচ্ছে না বীরেশ্বরের। এবার প্রেক্ষালয়ের আলোকমালা নিবল এবং রঙ্গমঞ্চের আলো আঁধারির মধ্যে যে লোকটা আবির্ভূত হলো তাকে যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। বীরেশ্বর রক্ষিত ফ্রন্ট সিটে বসে নিজের মাথা চুলকোলেন। কোথায় যেন একে দেখেছেন তিনি। অবশ্যই দেখেছেন। বীরেশ্বর এবার থিয়েটারে ছাপানো প্রোগ্রাম পড়তে আরম্ভ করলেন। প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। বউবাজারের সার্পেন্টাইন লেনে একটা চায়ের দোকান। সময় দ্বিতীয় মহাযুদ্ধের শেষার্ধ। কয়েকজন মাইনর পার্শ্বচরিত্র বেঞ্চিতে বসে বসে রাজা উজির মারছে। বলছে, যুদ্ধের দাপটে দেশটা উচ্ছন্নে গেল। আদর্শ বলে, চরিত্র বলে, সত্য বলে এই পোড়া দেশে আর কিছুই রইল না। ওপাশে একটা বেঞ্চিতে বসে রেসের ঘোড়া নিয়ে গুরুতর গবেষণা চলছে। লাকি স্টার এবং হ্যাপি বয়ের বংশ পরিচয় কী,
তারও পাশে আর একটা বেঞ্চিতে গিলে করা আদ্যির পাঞ্জাবি পরে গলায় চাদর জড়িয়ে মুখ বেজার করে বসে আছেন এনসি মল্লিক। পুরো নাম নদিয়া চাঁদ মল্লিক। নেদো মল্লিক চায়ের দোকানের নিয়মিত খদ্দের নন, তার নিত্য যাতায়াত সুরির দোকানে। কিন্তু এখনও মদের দোকান খুলবার সময় হয়নি। ঘন ঘন ঘড়ির দিকে তাকাচ্ছেন সগুম্ফ নেদো মল্লিক এবং গভর্নমেন্টের আদ্যশ্রাদ্ধ করছেন। বলছেন, ভালো একটা উকিল পেলে গভর্নমেন্টের নামে হাইকোর্টে 1 নম্বর ঠুকে দিতাম। চাও নেশা, মদও নেশা। চায়ের দোকান ভোর 4টে থেকে খোলে, আর শালা এই মদের দোকান 10:30টার আগে খুলতে লাইসেন্স দেওয়া হয় না। এমন সময় যুবক বীরেশ্বর রক্ষিতে প্রবেশ। তখনকার বীরেশ্বরের ওজন এখনকার বীরেশ্বরের অর্ধেক। গায়ের রং ফর্সা হলেও এখনকার মতন ঝকমক করছে না। এখন বীরেশ্বরের দেহে প্রত্যেক দিন আধ টিন খাঁটি ইটালিয়ান অলিভ অয়েল মালিশ করা হয়। তখন বীরেশ্বরের মাথায় সপ্তাহে একবার সর্ষের তেলও জুটত না। বীরেশ্বর এসে নেদো মল্লিকের সামনে বসল এবং হাঁক দিয়ে একটা ডবল হাফ চায়ের হুকুম করল। বয়কে বলল, একটু চিনি বেশি দিস বাবা। বীরেশ্বরের মুখের দিকে তাকিয়ে বয় কোনো উত্তর না দিয়েই চলে গেল। নেদো মল্লিক ততক্ষণ নুন ও মরিচ সহযোগে একটা ডবল ডিমের আমলেট খেতে শুরু করেছেন। বীরেশ্বরের দিকে তাকিয়ে নেদো মল্লিক বললেন, দাম যখন এক তখন বেশ করবেন, চায়ে যত খুশি চিনি খাবেন। শুকনো মুখে বীরেশ্বর তাকালো নেদো মল্লিকের দিকে। চা এখনও আসেনি। নেদো মল্লিক এবারে জিজ্ঞেস করলেন, ইন্ডিয়ানদের কোনো উন্নতি হচ্ছে না কেন বলুন তো? বীরেশ্বর রক্ষিতের মেজাজ ভালো নয়। কিছুদিন আগে বিয়ে করে সে এই সার্পেন্টাইন লেনে উঠে এসেছে। নানা সমস্যায় সে জর্জরিত। নেদোর প্রশ্নের কী উত্তর সে দেবে? নেদো মল্লিক বললেন, সাহেবদের এত উন্নতি কেন? স্কচ হুইস্কি খায় বলে বুঝেছেন? জার্মানিরা তো দেমাক কেন? বিয়ারের জোরে। খেদানিকো জাপানিরা এমন তুলোরাম খেলারাম দেখাচ্ছে কি করে? শাকে নামক ফার্স্ট ক্লাস ড্রিঙ্কসের ব্যাকিংয়ে। এই যুদ্ধে জার্মানরা শেষ পর্যন্ত হারবে। কেন জানেন? অল সেড অ্যান্ড ডান। বিয়ারের তুলনায় স্কচ হুইস্কি এবং রাশিয়ানদের ভদকার তেজ অনেক বেশি। আমেরিকানরা এই যুদ্ধে ম্যাজিক দেখিয়ে ছাড়বে। কেন জানেন? বেটাদের সঙ্গে মিশে দেখেছি, কোনো রকম মালে ওদের অরুচি নেই। বিয়ার, হুইস্কি, ভদকা, জিন, শাঁকে যা পায় তাই মায়ের নামে জপে চোখ চোখ করে টেনে নেয়। বয়সে নেদো মল্লিককে জিজ্ঞেস করল, চা দেব? কিন্তু বীরেশ্বরের চায়ে দেখা নেই। ডিমের অমলেট শেষ করে নেদো মল্লিক জানিয়ে দিলেন তিনি চা খাবেন না, একটু পরেই মদের দোকান খুলবে। বীরেশ্বরের দিকে তাকে এবার নেদো মল্লিক বললেন, আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা দেশের নাম করুন যেখানকার লোক কেবল চা কিংবা শরবত খেয়ে ওয়ার্ল্ডে কেষ্টবিষ্টু হয়েছে। বীরেশ্বর এই সময় বয়কে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, আমার চা কি হলো? বয় এবারেও কোনো উচ্চবাচ্য করল না। নেদো মল্লিক এবারে নতুন বন্ধুর হয়ে বলতে গেলেন, তোরা কি কালা হয়ে গেলি? বাবুর কথা শুনতে পাচ্ছিস না? বয়টা এবার গম্ভীর মুখে বীরেশ্বরকে বলল, কর্তা আপনাকে ডাকছেন। বীরেশ্বর এই ভয় করছিল। কাউন্টারে যেতেই মালিক বলল, বীরেশ্বরের অনেক দেনা হয়ে গিয়েছে, সেসব শোধ না হলে আর 1 কাপ চাও খাওয়া চলবে না। শুকনো মুখে বীরেশ্বরকে টেবিলে ফিরে আসতে দেখে নেদো মল্লিক জানতে চাইলেন, কি হলো? লজ্জায় অধোবদন বীরেশ্বর কোনো উত্তর দিতে পারল না। শুধু সামনের দেওয়ালে কাচের ফ্রেমে টাঙানো নোটিশের দিকে সে তাকিয়ে রইল, যেখানে লেখা আছে, আজ নগদ কাল ধার। নেদো মল্লিকও এবার তাকালেন সেই নোটিশের দিকে এবং ফিসফিস করে বললেন, একেবারে ডাহা মিথ্যে কথা লিখেছে বুঝলেন?
হোল দুনিয়াটা চলছে আজ ধার কাল নগদ এই পলিসির ওপর। রাগে অপমানে প্রায় উন্মাদ বীরেশ্বর রক্ষিত সেদিন দোকান থেকে বেরিয়ে এসেছিল এবং মনে মনে প্রতিজ্ঞা করেছিল সে এই অপমানের প্রতিশোধ নেবে। কোহিনূর থিয়েটারের মালিক মিলিয়নার বীরেশ্বর রক্ষিত কয়েক মুহূর্তের জন্য বর্তমানে ফিরে এলেন। ভাবলেন, গল্প হলেও সত্যি এই প্রথম দৃশ্যটায় নাটকীয়তা কম নেই। শুধু সেদিনের বীরেশ্বর রক্ষিতের চেহারাটা বড্ড বোকা বোকা ছিল। কোথায় যেন লোকটার প্রাণ শক্তির অভাব রয়েছে, যেন ভিটামিনের অভাব। মায়ের পেটে যখন ছিল তখন এক ফোঁটা প্রোটিন, ক্যালসিয়াম বা ভিটামিন জোটেনি। অন্যদিন এই সময় বীরেশ্বরের নির্দেশে অর্জুন অফিস ঘরে দরজা খুলে দেয়, কিন্তু আজ অর্জুনকে হুকুম করতে ভুলে গেলেন বীরেশ্বর। অর্জুন ভাবল সাহেব নিশ্চয়ই কোনো গোপন কাজ করছেন। বীরেশ্বর রক্ষিত আবার চোখ বুঝলেন। দ্বিতীয় দৃশ্য শুরু হচ্ছে। ওয়েলিংটন স্কোয়ারের কাছে একটা মদের দোকান। বিমর্ষ বদনে দোকানের এক কোণে বসতে বসতে বীরেশ্বর রক্ষিত নেদমল্লিককে বলছে, আমি এলুম বটে, কিন্তু আমার সঙ্গে কোনো টাকা পয়সা নেই। নেদমল্লিক এবার বীরেশ্বরের হাত ধরে চেয়ারে বসাতে বসাতে বলছেন, টাকা পয়সা সঙ্গে করে কেউ এই পৃথিবীতে জন্মায় না। বেয়ারাকে টেবিলের কাছে আসবার নির্দেশ দিয়ে নেদমল্লিক এবার বন্ধুকে প্রশ্ন করছেন, মানুষ ল্যাংটা অবস্থায় ভূমিষ্ঠ হয় কেন বলো তো? ভগবানের হাতে তো সমস্ত রিসোর্সেস রয়েছে। ইচ্ছে করলে সাজানো গোছানো ডল পুতুলের মতো করেই তো তিনি মানুষকে পৃথিবীতে পাঠাতে পারতেন। বীরেশ্বর তখনও চুপচাপ রয়েছে। নেদমল্লিক বললেন, তুমি ভাই গোমরা মুখ ছাড়ো। অমাবস্যার আকাশে একটু চাঁদ উঠুক। আমি তো কথা দিয়েছি, এখানকার খরচাপাতি সব আমার। আমার গেস্ট হয়েই তো এখানে এসেছো। এখন যে কোশ্চেনটা করেছি তার উত্তর দাও তো দেখি। বীরেশ্বর জোর করে হেসে মাথা চুলকে বলল, ভগবান বড় উদাসীন। অসহায় অবস্থায় পৃথিবীতে এলে সাধারণ জীবের কি কষ্ট হয় তা তিনি জানেন না। নেদমল্লিক বললেন, আমি যখন প্রচুর মাল টেনে বেহুঁশ হয়ে যাই তখন ভদ্রলোক মাঝে মাঝে এইখানে আসেন। ঠিক তুমি যেখানে বসে আছো ওইখানে বসেই আমার সঙ্গে গল্পগুজব করেন। তোমার অভিযোগটা আমি ভগবানবাবুর কানে আমি পৌঁছে দেবক্ষণ। কিন্তু উনি বলেছিলেন ল্যাংটা করে পাঠালে হিসেবের খাতায় নাকি সুবিধে হয়। একেবারে জিরো থেকে হালখাতা খুলে নিজের কেরামতিতে কে কতখানি এগিয়েছে তার হিসেবটা নাকি সহজেই পাওয়া যায়। সামান্য একটু যোগ বিয়োগের সুবিধের জন্য ভগবান পৃথিবীর মানুষদের এত কষ্ট দিলেন? বিরক্ত বীরেশ্বর এবার শুনিয়ে দিয়েছিল ভগবানের বন্ধু নেদমল্লিককে। নেদমল্লিক বললেন, কর্তা যে সেই হিসেবে খুব কাঁচা। তবে আর কি? বীরেশ্বর কিছুতেই ভগবানের ওপর সন্তুষ্ট হতে পারছে না। রাগ করো না ভায়া, ওইটাই তো মস্ত সুযোগ মানুষের। খোদ কর্তা যখন হিসেব টিসেব তেমন বোঝেন না তখন প্রাণ যা চায় তাই করে নাও। তারপর গোঁজামিল দিয়ে হিসেব মেলাও, মালিক কোনো কোশ্চেন করবেন না। চা খেতে না পেয়ে অপমানিত বীরেশ্বর সেদিন মদ খেয়েছিল। সেই সঙ্গে এক প্লেট চিনেবাদাম ভাজা সাবার করে দিয়েছিল বীরেশ্বর রক্ষিত। নেদমল্লিকের কাছে সে স্বীকার করেছিল অনেক দিন কোনো কাজকর্ম নেই। সার্পেন্টাইন লেনের বাড়ি ভাড়া 6 মাস বাকি। সংসারের আরও সব খবর দিয়েছিল বীরেশ্বর। মদের গ্লাসে চুমুক দিয়ে নেদমল্লিক বলেছিলেন, বাহ, তুমি তো ব্রাদার বেশ চালু মাল হে। চাল নেই, চুলো নেই, চাকরি নেই, তবু একটা রাঙা টুকটুকি মেয়েকে বিয়ে করে বসে আছো। লজ্জায় মাথা নিচু করে বসে আছে বীরেশ্বর রক্ষিত। নেদমল্লিক বললেন, কে বললে তোমার সাহস নেই?
আমি বিভিন্ন সোর্স থেকে মাসে হাজার হাজার টাকা কামাই করছি, তবু আমি শালা বিয়ে তো দূরের কথা, বাড়িতে একটা ঝি রাখতে সাহস করলাম না। আর তুমি ধর্মেশ্বর উইদাউট এনি ক্যাশ অগ্নিসাক্ষী রেখে একটা মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিলে। বাহ 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 বাহ। বীরেশ্বর বাধ্য হয়ে বলল, দেখুন, ঠিক ওই ধরনের সম্বন্ধ করে বিয়ে নয়। মলঙ্গালিনী যে বাড়িতে ভাড়া ছিলুম তারই দোতলায় থাকতো শ্যামা। ওই দুজনে জানাশোনা করে একটু মুশকিল হলো। মেয়েটা বলল, তোমাকে আমি ভালোবাসি। আর তুমি যুবতী নারীর ডাকে সাড়া না দিয়ে পারলে না বাবা। মেয়েটাকে বাপের ঘর থেকে ভাগিয়ে 3 আইনে বিয়ে করে এনে তুললে বউবাজারের 18M সার্পেন্টাইন লেনে। বাহ 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 বাহ। তা শিব ঠাকুর, মানে যিনি বীরেশ্বর তিনিই তো শিব। তোমার যদি এতই বুদ্ধি, এতই বীরত্ব, তাহলে রোজগারে নামতে পারছো না কেন? এই যুদ্ধের বাজারেও যে লোক রোজগার করতে পারে না, সে তো পুরুষ মানুষই নয় বাবা। এরপর নপুংসকদের নিয়ে একটা নোংরা খিস্তি শুনিয়ে সহায় সম্বলহীন বেকার বীরেশ্বরকে আরও বিক্ষুব্ধ করে তুলেছিলেন নেদমল্লিক। বেচারা বীরেশ্বর অকপটে নিজের অসহায়তা প্রকাশ করেছিল। তার কথাবার্তা শুনে নেদমল্লিক বলেছিলেন, তাহলে বোঝা যাচ্ছে তোমার বুকে এখনো দুটো আগুন জ্বলছে। এক, তুমি বিয়ে করা বউকে খাইয়ে পরিয়ে সুখে রাখতে চাও, আর 2 নম্বর, সার্পেন্টাইন লেনে ওই চায়ের দোকানের মালিকের ওপর এক হাত নিতে চাও, তাই তো? রাগে ফুঁসতে ফুঁসতে অপমানিত বীরেশ্বর বলল, দেখুন না, আমাকে যদি ধারে না দিবি তাহলে 1/2 ঘন্টা বসিয়ে রেখে অপমান করার কী দরকার ছিল? সকালবেলায় মুখের নেশা, লোকে কুকুর বেড়ালকেও বঞ্চিত করে না। আজকের মতো 1 কাপ চা দিয়ে তো বলতে পারতিস, আর এসো না। নেদুমল্লিক ফোড়ন দিলেন, তাহলে যে নাটক জমতো না ভায়া। নদিয়ার চাঁদ মল্লিকের সঙ্গে এই প্রথম দৃশ্য থেকে তুমি দ্বিতীয় দৃশ্যে আসতে পারতে না বাবা। এই বলে হা হা করে হাসতে লাগলেন নেদুমল্লিক। স্টেজটা হঠাৎ ঘন অন্ধকার হয়ে আসছে, পটপট আলো নিভে যাচ্ছে। মায়াবী জাদুকরের মতো অদৃশ্য নেদুমল্লিক জিজ্ঞেস করছেন, তোমার মনস্কামনা কি পূর্ণ করতে চাও? অবশ্যই। বীরেশ্বর, তোমার পণ কি? সম্মোহিত বীরেশ্বর এখনো চুপচাপ ডান হাতের আঙুল দিয়ে নেদুমল্লিক খোঁচা মারলেন। বলো বলো, পণ আমার জীবন সর্বস্ব। নাটকীয় কায়দায় নেদুমল্লিক নিজেই মন্তব্য করলেন, জীবন তুচ্ছ, সকলই দিতে পারে, বুঝেছ ভায়া? তুমি আর কি পারো সেটাই বলো। বীরেশ্বর এখন হতবাক। নেদুমল্লিক বললেন, তোমার মন, প্রাণ, বিদ্যা, বুদ্ধি, পরিশ্রম আমি সব চাই। অস্পষ্ট অন্ধকারে বীরেশ্বরের আরও কাছে সরে এলেন নেদুমল্লিক। চাপা গলায় পড়লেন, চায়ের দোকান থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে, কাল থেকে তুমি ওখানে বসবে, যত খুশি চা, টোস্ট, বিড়ি, সিগারেট খাবে। ইচ্ছে করলে বিকেলে গিয়ে পাউরুটি ও পাঁঠার ঘুগনিও খাবে। প্রয়োজন হলে রাত্রে পরোটা আর মুরগির মাংস অর্ডার করবে। তার বদলে তুমি ওখানকার লোকগুলোর ওপর নজর রাখবে, চোখ কান খুলে রেখে ওদের কথাবার্তা শুনবে। পুলিশের খবর ওখানে স্বদেশীরা ভিড় করে। ফেরার বিপ্লবী গণেশ মিত্তির ওই দোকানে আসে। সুভাষ বোসের সঙ্গে লোকটার নাকি যোগাযোগ আছে। এই নাও টাকা, এক ঢিলে 2 পাখি মারা হলো। বিয়ে করা বউকে ডাল ভাত খাওয়াও, 2-1 মাসের বাড়ি ভাড়া শোধ করো, চায়ের দোকানের ওপর প্রতিশোধ নাও, আর মাঝে মাঝে আমার সঙ্গে এই ওয়েলিংটনের বারে এসে দেখা করে যাও। বীরেশ্বর আনন্দে অভিভূত। আপনাকে আপনাকে কি করে ধন্যবাদ দেব জানি না। ধন্যবাদ আমাকে কেন, ধন্যবাদ দাও হিটলারকে,
ধন্যবাদ দাও তোজোকে, ধন্যবাদ দাও মুসোলিনিকে, যারা প্যাঁচ কষে ব্রিটিশ সিংহকে এই যুদ্ধে নামিয়েছে। তাদেরই দয়ায় আমরা অর্ডিনারি লোকরা 2 পয়সের মুখ দেখছি। প্যাঁচে পড়বার আগে ইংরেজ বেজায় কঞ্জুস ছিল, এখন একটু হাত খুলেছে বুঝলে বাবাধন। এরপর হা হা করে হেসেছিলেন নেদো মল্লিক। একেবারে ফার্স্ট ক্লাস নাটকের মতো মনে হচ্ছে তো? শুরু থেকেই নাটকীয়তা, স্পিড, অ্যাকশন, সাসপেন্স সব পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে নেদো মল্লিকের কথাগুলো ক্রমশ দূরে হারিয়ে যাচ্ছে। মঞ্চে আলো জ্বলে উঠল, আর বিশিষ্ট দর্শক বীরেশ্বর রক্ষিত চারদিকে তাকিয়ে দেখলেন। প্রেক্ষাগৃহে তিনি ছাড়া আর কেউ নেই। তৃতীয় দৃশ্যটা বেশ নাটকীয়ভাবে শুরু হলো। সার্পেন্টাইন লেনের চায়ের দোকানে বেঞ্চির উপর আমিরি স্টাইলে পা তুলে দিয়েছে বীরেশ্বর। এই বীরেশ্বরের মুখ শুকনো নয়, দাড়ি গোঁফ পরিষ্কার করে কামানো। বয়টা এসে বীরেশ্বরের কীর্তি দেখে তাজ্জব। তার দিকে একটা সিকি বকশিস ঠেলে দিয়ে বীরেশ্বর স্টাইলের মাথায় হুকুম করেছে, তোর বাবুকে ডাক। ক্যাশ কাউন্টার থেকে সুর করে ছুটে এসেছেন পরেশবাবু। বীরেশ্বর তার দিকে 2খানা 10 টাকার নোট ছুঁড়ে দিয়ে বলেছে, আপনার পাওনা যা আছে কেটে নিন। পরেশবাবু বলতে গেলেন, 1খানা নোটেই হয়ে যাবে, মোট পাওনা 9 টাকা 10 আনা। বীরেশ্বর হুকুম করল, ডাবল আন্ডা ফ্রাই আর কড়া টোস্ট, বিকেলে চিকেন কারি ও পরোটা যেন আলাদা করে তোলা থাকে আমার জন্য। পরেশবাবু নিজেই আন্ডা ফ্রাই আনতে ছুটলেন। ভয়কে চড়া গলায় হুকুম করলেন, আরে গরম জল দিয়ে বিরুর বাপর কাপ 2বার ধুয়ে ফেল, তোরা যা ফাঁকিবাজ হয়েছিস না। বীরেশ্বর এরপর নাটকীয়তার প্রয়োজনে খোদ পরেশবাবুকেই মাখন টোস্ট খাইয়ে দিয়েছে। পরের পয়সায় কেনা নিজের দোকানের টোস্টে কামড় দিতে দিতে পরেশবাবু বলেছেন, কিছু মনে করবেন না স্যার, ধারে বহু পয়সা লোকসান হয়ে গেছিল, কিন্তু আমার অপরাধ হয়েছে, আমি এখনো লোক চিনিনি। তা তো বটেই, তা তো বটেই। বীরেশ্বর রক্ষিতকে চিনতে এখনো তোমার ঢের দেরি। মায়ের গর্ভে তোমাকে আবার 10 মাস কাটিয়ে আসতে হবে। বীরেশ্বর যে কোনো ব্যবসা করছে এবং টাকা পয়সা এবার থেকে অঢেল পাবেন তা দোকানের অনেকেই বুঝে নিয়েছে। সকালে, দুপুরে, বিকেলে, সন্ধ্যায় এই চায়ের দোকানে বসে বসে চায়ের চুমুকের আড়ালে স্বদেশীদের অনেক খবরাখবর সংগ্রহ করেছে বীরেশ্বর রক্ষিত। কানটা খুব সজাগ রাখতে হয়, আর সেই সঙ্গে ডায়ালগ মনে রাখবার ট্রেনিং। এই শিক্ষা বীরেশ্বরের এক সময় ভালোই হয়েছিল। তখন শখের থিয়েটারে রাজাশাস্ত্র বীরেশ্বর রক্ষিত ডায়ালগ একবার শুনলেই তার মনে গেঁথে যায়। এই দৃশ্যেই গণেশ মিত্তির উপস্থিত হলেন, যার মাথার উপর সরকারের 10,000 টাকা পুরস্কার দুলছে। গণেশ মিত্তিরের খুব কাছে বসে বীরেশ্বর মুরগির মাথা চিবোচ্ছিল। তরুণ গণেশ মিত্তিরের মাথাটা খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে দেখেছিল বীরেশ্বর রক্ষিত। অনেক কোঁকড়ানো চুল ছাড়া বিপ্লবী গণেশ মিত্তিরের মাথায় আর কোনো বিশেষত্ব খুঁজে পায়নি বীরেশ্বর রক্ষিত। গভর্নমেন্ট কি বোকা, বীরেশ্বর ভেবেছিল। দেশে হাজার হাজার লাখ লাখ মাথা কত সস্তায় পাওয়া যাচ্ছে, সেসব ছেড়ে গণেশ মিত্তিরের ওই মুড়োটুকুর জন্য সরকার বাহাদুর 10,000 টাকা খরচ করতে চাইছেন। নাট্যালয়ের প্রথম সারিতে বসে আজকের বীরেশ্বর তৃতীয় অঙ্কের শেষে একটা সিগারেট ধরালেন। নাট্যকার অধর চাটুর্যের একটা কথা মনে পড়ে গেল, মেয়ে মানুষ কোথায়, মেয়ে মানুষ? আরে মহিলা চরিত্র নামাতে দেরি হয়েছে কি নাটকের সর্বনাশ হয়ে যাবে। আবার চোখ বুঝলেন বীরেশ্বর। নতুন দৃশ্য শুরু হলো। ধর্মতলা স্ট্রিটের মদের দোকানে নেদো মল্লিকের সঙ্গে দেখা করতে যাবার পথে সার্পেন্টাইন লেনে বীরেশ্বরের শয়নঘর।
শুধু শয়ন নয়, রান্নাঘর, ভাঁড়ার ঘর, ড্রয়িং রুম, স্টাডি, পুজোর ঘর, সব বলতে এই একটাই ঘর। ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে নববিবাহিতা যুবতী শ্যামা, যার ভালো নাম প্রমোদা। বীরেশ্বর তাকিয়ে দেখল তার প্রিয়াকে, তন্নি ও গৌরী, শিখরী দশনা, পক্ক বিম্বাধরষ্ঠী। বীরেশ্বর একটু দ্বিধায় দুলছিল। এত বড় কাজে যাবার আগে একটা কিছু করা প্রয়োজন। অনেক দিন আগে হলে বীরেশ্বর মা কালীর সামনে একটা নমস্কার ঠুকে দিত, কিন্তু এখন ঠাকুর দেবতার উপর ভরসা নেই তার। তার বদলে বীরেশ্বর সুন্দরী শ্যামাকে কাছে টেনে নিল। বধূর মুখে আচমকা একটা প্রমাণ সাইজের চুম্বন এঁকে দিল বীরেশ্বর। বলল, আজ একটা বড় কাজে যাচ্ছি শ্যামা, দেখি তোমার কত পয়। ঘরে দরজা সামান্য খোলা ছিল, ভয় হলো শ্যামার। বাড়িওয়ালার মুখরা পিসিমা এই দৃশ্য দেখতে পেয়ে থাকলে সমস্ত পাড়া রাষ্ট্র করবে, ভাড়া দেবার মুরদ নেই, অথচ দুপুরবেলা কাজে না বেরিয়ে বউকে চুমো খাওয়া চাই। কি কাজে যাচ্ছ? ভালো কাজে তো? সরল মনে জিজ্ঞেস করেছিল শ্যামা। বীরেশ্বর ঘর থেকে বেরোবার সময় স্ত্রীকে আশ্বস্ত করেছিল, আমি না বীরেশ্বর, শিব কখনো ভালো ছাড়া মন্দ কাজ করে শ্যামা। দেখি দেখি তোমার হাতখানা দেখি। নিদু মল্লিক যে বীরেশ্বরের কাছে এত খবর পাবেন তা কল্পনাও করেননি। আমি শালা চায়ের দোকানে 3 সপ্তাহ ওত পেতে রইলাম, অথচ গণেশের ইঁদুরটাকেও দেখতে পেলাম না। তুমি বীরেশ্বর প্রথম দিনেই সিদ্ধিদাতাকে পকেটে পুরলে। হুইস্কির অর্ডার দিতে যাচ্ছিলেন নেদু মল্লিক। বিমর্ষ বীরেশ্বর বলল, মদ খাওয়ার অভ্যাস নেই। হা হা করে হেসে উঠলেন নেদু মল্লিক। মদ খাওয়ার অভ্যেস নেই কেউ পেট থেকে পড়ে না ভায়া, অভ্যেস করতে হয়। বীরেশ্বর এই অভ্যাস করতে চায় না। নেদু মল্লিক বললেন, ঠিক হ্যায়, অভ্যেস করতে হবে না, আজই শুধু সেলিব্রেট করো ভায়া। এক পেক পেটে পড়তেই অনভ্যস্ত বীরেশ্বর অনর্গল বকতে আরম্ভ করল, আমার কান্না আসছে নেদোদা, পেটের দায়ে কোথায় নেমে এলাম। বেশ্যারও অধম আমি, টিকটিকির দালাল, আমার যে কান্না পাচ্ছে। নিম পাতা খাওয়ার সময় মুখের যে রকম অবস্থা হয় সেই রকম মুখ বিকৃত করে নেদু মল্লিক বললেন, দালাল, ছি, ওই অশ্লীল শব্দটা কখনো মুখে এনো না। খবরের কাগজের রিপোর্টারদের কি কাজ বলো বলো, খবরের কাগজের রিপোর্টারদের কাজটা কি? খবর জোগাড় করা। আমাদেরও রিপোর্টারের কাজ, আমরাও হলাম কিনা সরকারের নিজস্ব প্রতিনিধি। গণেশ মিত্র সম্বন্ধে কিছুটা খবর বীরেশ্বর চেপে রেখেছিল। এবার সে ফিস ফিস করে জানালো, গণেশবাবু আবার আসবেন নেদোদা। হ্যাঁ, বলো কি? লটারির ফার্স্ট প্রাইজ পেলেও নেদু মল্লিক এত খুশি হতেন কিনা সন্দেহ। এবার একটু নার্ভাস বোধ করছে বীরেশ্বর। সেই সোজাসুজি বলল, আমার ভয় করছে ওরা যদি আমাকে সন্দেহ করে। ওদের পকেটেও তো রিভলভার থাকে। আমার নিউলি ম্যারিড ওয়াইফ বাপ মায়ের ইচ্ছের বিরুদ্ধে শুধু আমার মুখ চেয়ে বেচারি ঘর ছেড়ে চলে এসেছে নেদুদা। বীরেশ্বর এবার হাউ হাউ করে কাঁদতে লাগলো। নেদু মল্লিক ভরসা দিলেন, কিচ্ছু চিন্তা নেই, তুমি, আমি আর আইবির সাহেব ছাড়া কেউ জানতে পারবে না, সব ব্যবস্থা হয়ে যাবে। এমনভাবে ব্যাপারটা ম্যানেজ করব দেখো, তোমার মনে হবে নাটক দেখছো। কোহিনূর থিয়েটারের মালিক বীরেশ্বর রক্ষিত এবারে নিজের খেয়ালেই হাসলেন। নাটক কথাটা তার জীবনে কেমন ঘুরে ফিরে এসেছে। চোখের জল ধর্মতলার ওই বারেই বোধহয় তিনি জীবনের শেষ জেনুইন চোখের জল ফেলেছিলেন। শ্যামার জন্যে তখন তিনি সত্যিই ভাবতেন, মেয়েটা প্রেমের জন্যে, স্রেফ বীরেশ্বর রক্ষিতের জন্যে সমস্ত কিছু ত্যাগ করে
এক বস্ত্রে পথে বেরিয়ে এসেছিল। বেয়ারা অর্জুন যেন একবার উঁকি মেরে গেল, অফিস ঘরের দরজা খুলে দেবে কিনা জানতে চাইছে বোধহয়। কিন্তু বীরেশ্বর সেদিকে মন দিলেন না। তার জীবন নাটকের নতুন দৃশ্য শুরু হচ্ছে। পঞ্চম দৃশ্যটা সার্পেন্টাইন লেনের চায়ের দোকানে। বিপ্লবীদের সন্দেহ এড়ানোর জন্য অন্য দিনের মতো নির্দিষ্ট সময়ে বীরেশ্বর রক্ষিত নিজেও সেখানে বসে আছে। দুখানা মোগলাই পরোটা ও ফুল প্লেট ফাউল কারি খেয়েও আশ মিটল না বীরেশ্বরের। আজ তো নাটকের ক্লাইম্যাক্স, সুতরাং আরও একটা পরোটা এবং হাফ প্লেট স্পেশাল লিভার কারি অর্ডার দিল। পরেশবাবু খাতির করে একখানা চিকেন ঠ্যাং বোনাস দিলেন এবং সেই সঙ্গে বেশ খানিকটা বাড়তি ঝোল। ইতিমধ্যে গণেশ মিত্তির সন্তর্পণে রেস্তোরাঁয় ঢুকলেন। আসুন আসুন, চাপা গলায় পরেশবাবু তাকে স্বাগত সম্ভাষণ জানালেন। পরেশবাবুর দোকানের কাজে কিন্তু কোনো বাধা পড়ল না। বীরেশ্বরের প্লেটে ঝোল ঢালতে ঢালতে পরেশবাবু বললেন, এই যে যতখানি খাবেন ততখানি রক্ত হবে। শ্বশুর বাড়ি ছাড়া আর কোথাও এত আদর যত্ন পাবেন না। আর দাঁড়াও শালা, দেখাচ্ছি তোমাকে শ্বশুর বাড়ি। হঠাৎ কে যেন চিৎকার করে উঠল। সাদা কাপড়ে পুলিশের লোকরা ততক্ষণ মহামূল্যবান শিকারের উপর ঝাঁপিয়ে পড়েছে। বোমা ফাটলো, আলো নিবল, কিছুক্ষণ ধস্তাধস্তি হলো, কিন্তু বিপ্লবী গণেশ মিত্তির অ্যারেস্টেড। দোকানের মালিক পরেশবাবু হতভম্ব। এই পরিস্থিতির জন্য তিনি তৈরি ছিলেন না। পুলিশের লোকরা এবার ছুটে এসে বীরেশ্বর রক্ষিতকেও পাকড়াও করল। সবাইকে শুনিয়ে কর্কশ ভাষায় বলল, চালা সালা, শ্বশুর বাড়িতে গিয়ে মুরগির ঝোল খাবে। বীরেশ্বর সেদিন কি আশ্চর্য অভিনয় করছিল, কিরকম কাঁদো কাঁদো অবস্থায় বলেছিল, আমাকে কেন, আমি নিরীহ লোক, এখানে মাঝে মাঝে খেতে আসি। বীরেশ্বরের সেই অসহায় অবস্থা দেখে গণেশ মিত্র পর্যন্ত বিগলিত হয়েছিলেন। পুলিশি অত্যাচারের মধ্যেই বীরেশ্বরকে বাঁচাবার চেষ্টা করেছিলেন। আমাকে ধরেছেন ধরুন, কিন্তু এই নিরীহ গোবেচারাকে কেন? ভদ্রলোক এক পণ্যে বসে খাচ্ছিলেন। পুলিশের রুলের কোঁতকা খেয়ে গণেশ মিত্র চাপা আর্তনাদ করে উঠেছিলেন। 2 সপ্তাহ পরে বীরেশ্বর যখন পুলিশের লকআপ থেকে বাড়ি ফিরে এসেছিল, তখন তার মুখে বড় বড় দাড়ি গজিয়েছে। পরেশবাবুর চায়ের দোকানে সেই যে তালা পড়েছে আর খোলেনি। বেচারা শ্যামা এই কদিনে ভেবে ভেবে কেঁদে কেঁদে অর্ধেক হয়ে গিয়েছে। বীরেশ্বর এখন সাধারণ মানুষের চোখে রীতিমতো হিরো। শ্রদ্ধায় অবনত হয়ে তারা দূর থেকে ওই বেপরোয়া বিদ্রোহীকে লক্ষ্য করছে। হাজতবাসের সময় বীরেশ্বর মাঝে মাঝে ভেবেছে শ্যামার কিভাবে চলছে। কান্না থামিয়ে চোখ দুটো বড় বড় করে শ্যামা বলল, তুমি যে দেশের জন্যে কাজ করো, আগে তো কখনো আমাকে বলনি। বীরেশ্বর মুহূর্তের জন্য বিপদে পড়ে গেল, কিন্তু পরক্ষণেই গৃহিণীকে সুন্দর ডায়ালগ শুনিয়ে দিল। সব জিনিস কি সবাইকে বলা যায় শ্যামা? শ্যামার কাছে বীরেশ্বর খবর পেল বহু চেষ্টা করেও বীরেশ্বরের হদিশ করতে পারেনি। কিন্তু তার খাওয়া পড়ার কোনো কষ্ট হয়নি। পাড়ার ছেলেরা তাকে লুকিয়ে লুকিয়ে সব কিছু দিয়েছে। অবুন যে বাড়িওয়ালার মুখোরা পিসিমা, তিনিও পাল্টে গেছেন। নিজে দেখা করে বলেছেন, তুই বাড়ি ভাড়ার জন্যে ভাবিস না মা, আমি ভাবতাম তোর বর বুঝি একটা ধর্মের সার, কিন্তু ও মা, এ যে দেখছি সাক্ষাৎ পুরুষ সিংহ। বীরেশ্বর ফিরে এসেছে, তাতে সকলের কি আনন্দ। পাড়ার ছেলেরা এসেছিল। বীরেশ্বর গম্ভীরভাবে বলেছে, আমার সঙ্গে তোমরা সম্পর্ক রেখো না, বিপদে পড়ে যেতে পারো। দীর্ঘ বিরহের পর রাতের আড়ালে শ্যামার অধরে বীরেশ্বর যখন চুম্বন এঁকে দেবার প্রস্তাব করল, তখন শ্যামা হঠাৎ জিজ্ঞেস করল, তুমি কারোর ক্ষতি করে নিজের মুক্তি কেননি তো? কারোর বিরুদ্ধে সাক্ষী দেবে বলনি তো? বীরেশ্বর ইতিমধ্যে শ্যামাকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করেছেন।
চুম্বনের প্রত্যাশায় নিজের ঠোঁট স্ত্রীর ঠোঁটের কাছে এগিয়ে এনেছেন। এমন নাটকীয় মুহূর্তে চমৎকার একটা সংলাপ বলেছিল বীরেশ্বর। আলিঙ্গন আরও সুদৃঢ় করে শ্যামার অনাবৃত বুকের কাছে নিজের মুখটি এনে বীরেশ্বর জিজ্ঞেস করেছিল, শ্যামা, আমার মুখ দেখে কি তাই মনে হয়? চমৎকার, চমৎকার! বীরেশ্বর রক্ষিতের আপাত সরল চাহনি দেখে তার অনভিজ্ঞা স্ত্রী কিছুই বুঝতে পারল না, বরং শ্রদ্ধা মিশ্রিত আবেগে বীর স্বামীর অধরে পবিত্র চুম্বন এঁকে দিল। সার্পেন্টাইন লেনের বাড়ি পাল্টেছিল বীরেশ্বর। চোখের জল ফেলতে ফেলতে পাড়ার ছেলেরা তাকে বিদায় দিয়েছিল। ধর্মতলার প্রায় জনহীন বারে নেদমল্লিক জিজ্ঞেস করলেন, পুরস্কারে 10,000 টাকা কেমন করে হজম করবে বীরেশ্বর? নেদোর বউয়ের ভয় নেই, কিন্তু তুমি বাছাধন বেটার হাফকে কি বোঝাবে? বীরেশ্বর সত্যিই বিপদে পড়ে গিয়েছে। শ্যামার সন্দেহ উদ্রেক না করে এই অবস্থায় টাকাটা কিভাবে হজম করবে সে বুঝতে পারছে না। বীরেশ্বরের মুখ দেখে নেদমল্লিক বললেন, এর আগেও কত লোককে পুলিশের টাকা দিয়েছি, কিন্তু তাদের এই রকম আদর্শবতী বউয়ের সমস্যা ছিল না, বুঝলে বীরেশ্বর? একটু ভেবে নেদমল্লিক বলেছিল, কুছ পরোয়া নেই, তুমি আমার সঙ্গে কদিন শেয়ার মার্কেটে যাতায়াত করো। বউকে বলো তোমার জীবন খাতার পুরনো পাতা উল্টে এবার একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চাও। বিপ্লবী বীরেশ্বর এবার ব্যবসায় মন দেবে। ড্রামা, ড্রামা, ড্রামা! কোহিনূর থিয়েটারের মালিক বীরেশ্বর স্বগতোক্তি করলেন। কি সুন্দরভাবে পরবর্তী অঙ্ক শুরু হলো। মাত্র কয়েকদিনই শেয়ার মার্কেটের বেচাকেনায় 10,000 টাকা লাভ করল বীরেশ্বর রক্ষিত। স্বামীর গর্বে এখন গর্বিনী শ্যামা। তার স্বাস্থ্য আরও উজ্জ্বল হয়েছে। সে জিজ্ঞেস করে, শেয়ার বাজারে তুমি কি করো? খুব সোজা, বীরেশ্বর উত্তর দেয়, কম দামে কিনি আর বেশি দামে বেচি, এইটাই তো সব বিজনেসের গোড়ার কথা। শ্যামা বলে, যেদিন তোমাকে পুলিশে ধরে নিয়ে গেল সেদিন আমার যা অবস্থা হয়েছিল। রাত্রে আমি স্বপ্ন দেখছি তোমাকে আর গণেশ মিত্রকে চোখ বাঁধা অবস্থায় রাতের অন্ধকারে ওরা কোনো অজানা জায়গায় নিয়ে যাচ্ছে। ওদের হাতে গুলি বোঝাই বন্দুক। আমি দেখলাম একটা ল্যাম্প পোস্টের সঙ্গে গণেশ মিত্রকে ওরা বেঁধে ফেলল। তারপর ওরা তোমার দিকে এগোচ্ছে। এমন সময়েই আমার ঘুম ভেঙে গেল। শেয়ার বাজারের দু একটা দৃশ্য বীরেশ্বর এখন চোখের সামনে দেখতে পাচ্ছেন। নেদমল্লিককে নমস্কার। তার হাত ধরেই লায়ন্স রেঞ্জের বেচুকিনুর জগতে হাজির হয়েছিলেন বীরেশ্বর রক্ষিত। নেদমল্লিক বলেছিলেন, এই শেয়ার বাজারটাই হলো আমার পৈতৃক লাইন, বুঝেছ বীরেশ্বর? কয়েকটা বড় চোট খেয়ে সামলাতে না পেরে এই পুলিশ লাইনে জড়িয়ে পড়েছিলুম। এখন আবার পুরোদমে কাজ আরম্ভ করেছি। লায়ন্স রেঞ্জের রাস্তায় মাটির ভাঁড়ে বীরেশ্বরকে বেদানার রস খাওয়াতে খাওয়াতে স্টক এক্সচেঞ্জের হলদে বাড়িটা দেখে নেদমল্লিক বলেছিলেন, বউয়ের ভাগ্যে থাকলে এখানে বেচিকিনু থেকেও তুমি 2 পয়সা কামাতে পারবে, বুঝেছ বীরেশ্বর? খেয়ালি নেদমল্লিক হঠাৎ জিজ্ঞেস করেছিলেন, লাইফে কতটা উন্নতি করতে চাও ব্রাদার? একগাল হেসে বীরেশ্বর বলেছিল, যতখানি সম্ভব। ঠিক করে হেসে নেদমল্লিক বলেছিলেন, তাহলে ঠিক জায়গায় এসেছ ভাই। এখানে রাজা ফকির হয়, আবার ফকির রাজা হয়। ষাঁড় ও ভাল্লুকের মধ্যে ঠান্ডা গরম, গরম ঠান্ডা লড়াই লেগেই রয়েছে। বীরেশ্বর রক্ষিত বলেছিল, আপনি শুধু রাস্তাটা দেখিয়ে দিন, তারপর আমি ভেলকি খেলব। নেদমল্লিক হেসে বলেছিলেন, তা কিছু আশ্চর্য নয়, যেভাবে লোক তোমাকে সার্পেন্টাইন লেনে ফেভার করলো।
মাছের তেলে এখন মাছ ভাজা শুরু করো এই শেয়ার বাজারে। জয় বাবা ইন্ডিয়ান আয়রন। বীরেশ্বরের বেদানারসের ভাঁড়টা খালি হতেই নেদো মল্লিক কচি ক্ষীরার অর্ডার দিলেন। নিজেও ক্ষীরা খেলেন। বললেন, এই রকম স্পেশাল সাইজের দুগ্ধপোষ্য কচি ক্ষীরা লায়ন্স রেঞ্জ ছাড়া ওয়ার্ল্ডের কোথাও পাবে না, বুঝলে ভায়া। বেদানারস নেদো মল্লিক মুখে তোলেননি। যারা ড্রিঙ্ক করে তারা সাত সকালে মিষ্টি রসের ধারে কাছে যাবে না, কিন্তু কচকচ করে শশা চিবোতে লাগলেন। লায়ন্স রেঞ্জের বাড়িগুলো দেখিয়ে নেদো মল্লিক বললেন, নামে শেয়ার বাজার, আসলে স্রেফ জুয়ার বাজার। জুয়ারের ভাগ্য যদি থাকে তোমার, টু পাইস করে নেবে, বুঝেছ? দেখি দেখি তোমার ভাগ্যখানা। সেদিন নাগরা জুতো পরেছিলেন নেদো মল্লিক। আচমকা ডান পায়ের জুতোটা উপরের দিকে ছুঁড়ে দিলেন। দ্রুত জিজ্ঞেস করলেন, 1000 টাকা বাজি, বলো জুতো চিত হয়ে মাটিতে পড়বে না উপুর হবে? বলো বলো বলো, 1000 টাকা বাজি। বীরেশ্বর তাজ্জব। মাত্র মুহূর্তের সময় পেয়েছিল সে। নাগরা জুতো তখন পাক খেয়ে উপরে ওঠা শেষ করে নিচে নামতে আরম্ভ করেছে। বীরেশ্বর একটুও ব্যস্ত হলো না। পয়মন্ত বউয়ের উপর তার বিশ্বাস আছে। আজ সকালেও শ্যামাকে চুমু খেয়ে বেরিয়েছে। বীরেশ্বর শান্তভাবে বলল, চিত। ও মা, সত্যিই নাগরা জুতো চিত হয়ে পড়েছে। পকেট থেকে 1000 টাকা বার করে নেদো মল্লিক হঠাৎ বীরেশ্বরের হাত ধরে তার নাড়ি পরীক্ষা আরম্ভ করলেন। কোনো প্রকারের উত্তেজনার লক্ষণ নেই বীরেশ্বরের নাড়িতে। বিস্মিত নেদো মল্লিক তাকে জড়িয়ে ধরে বললেন, বীরেশ্বর, তুমি রাজা হবে ভাই, তুমি রাজা হবে। নমস্কার তোমাকে। জয় বাবা ইন্ডিয়ান আয়রন। রাজা? বীরেশ্বর রক্ষিত মাথা চুলকোলেন। রাজা তিনি তো হয়েইছেন, কিন্তু রাজার উপর কি আছে? শেয়ার মার্কেটের ঠান্ডা গরমে বেঙ্গল কোল, অ্যাংলো ইন্ডিয়া জুট, রূপাচিরাটি, বিআইসি, বন্ড, ব্রেথওয়েট, যেসব শেয়ারের উঠতি পড়তিতে বীরেশ্বর রক্ষিত নিজের ভাগ্য ফিরিয়ে নিয়েছেন। এখন বীরেশ্বর ফিনলের সাচ্চা হীরা আদ্যির পাঞ্জাবি এবং মফুতলারের সেনগুপ্ত ধুতি দিনে দুবার পাল্টান। গলায় সোনার হার ঝুলিয়েছেন বীরেশ্বর। মণিবন্ধে সোনার ক্রনোমিটার ঘড়ি। বীরেশ্বরের 4 আঙ্গুলে এখন 4টে দামি পাথরের আংটি। স্বাধীনতা এলেই সাহেব কোম্পানিগুলো সর্বনাশ হবে যারা ভেবেছিল, বীরেশ্বর তাদের দলে নন। সময় বুঝে তিনি জলের দামে ভালো ভালো শেয়ার কিনেছেন, তারপর 3 গুণ দামে সেই সব শেয়ার বেচেছেন। স্বাধীনতার পরে বিপ্লবী গণেশ মিত্তিরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বীরেশ্বর। মনে আছে স্যার, সার্পেন্টাইন লেনে আপনার সঙ্গে এক রাত্রে পুলিশের হাতে অ্যারেস্টেড হয়েছিলাম। গোপন আদালতে গণেশ মিত্রের মৃত্যুদণ্ড হয়েছিল। দিল্লিতে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত আরও কয়েকদিন দেরি হলে সেই দণ্ডাজ্ঞা কার্যকরী হতো। মৃত্যুর হাত থেকে সামান্যর জন্য বেঁচে গিয়েছিলেন গণেশ মিত্র, কিন্তু শরীরের ওপর পুলিশি অত্যাচার বন্ধ হয়নি। জেলখানার যন্ত্রণায় ভগ্ন স্বাস্থ্য গণেশ মিত্র এখন সোজা হয়ে দাঁড়াতে পারেন না। গণেশ মিত্র ক্ষীণ কণ্ঠে বীরেশ্বরকে বলেছিলেন, কে যে সেদিন আমাদের ধরিয়ে দিল। আমার মনে হয় চায়ের দোকানের মালিকই লোভ সামলাতে পারেনি। আমার দলের ছেলেরা শেষ পর্যন্ত ওকে খুন করে অবশ্য প্রতিশোধ নিয়েছে। গণেশ মিত্র বললেন, সেদিন গুলি চালিয়ে আমি পালাতে পারতাম, কিন্তু আপনি এমন পজিশনে ছিলেন, ভয় হলো গুলি আপনার গায়ে লাগতে পারে। নেতাজি বলতেন, কখনো নিরপরাধ অসহায় মানুষের ক্ষতি করো না। সংসার, সম্পদ, সম্মান কোনো কিছুতেই লোভ নেই দেশের জন্য নিবেদিত প্রাণ চিরকুমার গণেশ মিত্রের। বীরেশ্বর এখন ব্যবসা করছেন জেনে মৃত্যু পথযাত্রী গণেশ মিত্রের মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। বীরেশ্বরকে তিনি আশীর্বাদ করেছিলেন, এখন তো দেশ স্বাধীন,
ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়েই দেশ গড়ার কাজে লেগে যান ভাই। বিপ্লবী গণেশ মিত্রের সঙ্গে একখানা ছবি তুলেছিলেন বীরেশ্বর রক্ষিত। তারপর ওই ছবি দেখিয়ে কয়েক বছরের মধ্যে কিছু সিমেন্টের পারমিট জোগাড় করেছিলেন নির্যাতিত দেশকর্মী বীরেশ্বর রক্ষিত। কয়েক বছরের মধ্যে বীরেশ্বর সত্যিই রাজা হয়েছেন। সকালে সিমেন্ট, দুপুরে শেয়ার বাজার, বিকেলে আবার সিমেন্ট নিয়ে তিনি মাতামাতি করেন। বীরেশ্বর রক্ষিত রাজা হয়েছেন এবং তার নিজের বউকে রানী করেছেন। বীরেশ্বর রক্ষিতের ধারণা শ্যামার সৌভাগ্যেই সার্পেন্টাইন লেনের বীরেশ্বর ফিয়ার্স লেন ঘুরে এখন সানি পার্কে বাড়ির মালিক হয়েছেন। যখনই বীরেশ্বর বড় কোনো কাজে বেরোন, যখনই শেয়ার মার্কেটে বড় কোনো ঝুঁকি নেন, তখনই বেরোবার আগে শ্যামাকে তিনি চুমু খান। লোকে যাই বলুক, বীরেশ্বর দেখেছেন এইভাবে হাতে হাতে সুফল পাওয়া যায়। এই পদ্ধতিতে কখনো কোনো কাজে তাকে বিফল মনোরথ হতে হয়নি।